প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের আয়োজনে রুদ্ধদিনের মুক্ত কথা এর পঞ্চম পর্বে। আজকে আমাদের সাথে যুক্ত আছেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক, বরেণ্য আবৃত্তি শিল্পী, প্রশিক্ষক, আমাদের প্রিয় কাজী মাহতাব সুমন ভাইয়া। ভাইয়াকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে যুক্ত আছেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক, বিশিষ্ট আবৃত্তি শিল্পী রাশেদ হাসান ভাইয়া। স্বাগত জানাচ্ছি ভাইকে আমাদের আজকে। আমাদের সাথে যুক্ত আছেন ৭১ টেলিভিশনের সিনিয়র নিউজ প্রেজেন্টার তুহিনুর সুলতানা আপু। আপু, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। ধন্যবাদ। যুক্ত আছেন ভিক্টোরিয়া কলেজ বর্তমান সভাপতি সোহাগ শান্তনুর। আজকের পুরো অনুষ্ঠান সঞ্চালনা সভাপতি রিপন চৌধুরীকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আমরা শুরুতেই বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক, বরেণ্য আবৃত্তি শিল্পী, প্রশিক্ষক, আমাদের সবার প্রিয় কাজী মাহতাব সুমন ভাইয়ের কাছে। ভাইয়া, এই অবরুদ্ধ সময় করোনার সবাই নিজেদেরকে আবদ্ধ করে রাখুন। এই সময়টাতে আপনাকে আমরা খুব চমৎকার ভাবে আপনি আপনার সময়টুকু অতিবাহিত করছেন। আমাদের উদ্দেশ্যে শুরুতে যদি আমরা অনলাইন আয়োজন জানতে চাই, এই সময়টা কাজে লাগানো চমৎকার ভাবে কাজে লাগাচ্ছেন, এই বিষয়ে কিছু আপনার কাছ থেকে। মুক্ত কথা এই শিরোনামে ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের আয়োজনে আমার যুক্ত হওয়াটা একদমই স্বাভাবিক একটা ব্যাপার আমার কাছে। এখানে যারা আছে, রিপন চৌধুরীকে দেখতে পাচ্ছি, অনেক কাজ করেছি আমরা একসঙ্গে। আলামিন কথা বলে গেল, একসঙ্গে অনেক কাজ করেছি। তো আমার কাছে এই রুদ্ধ দিনেও যাদের সঙ্গে আমার মানসিকভাবে যেখানেই থাকি না কেন যুক্ততা থেকে যায়, সেই মানুষগুলোর মধ্যে গত এক দশকে যারা আমি 2011 সাল থেকে প্রতি বছরই ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের বছরে একটি নতুন নবীন ব্যাচের যে প্রশিক্ষণ কর্মশালা হয়, গত 8-9 বছর আমি একটানা তাদের সাথে কাজ করে যাচ্ছি। অনেকে সভাপতি হয়েছে, যাচ্ছে, নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত হচ্ছে এবং এরা সবাই নিজের মানুষ হয়ে গেছে। আমি হয়তো পর্যায়ক্রমে মাঝে মাঝেই তাদেরকে অনেকের নামই বলবো। তা আলামিন যে কথাটা বলে গেল এবং রিপন এখানে যুক্ত হয়েছে, আমি শুধু এটাই বলবো যে আমরা মানে মন থেকে, ভালোবাসা থেকে সুন্দর সৃষ্টি করার জন্য শিল্পকর্মে মানে শিল্পের চর্চায় আমরা ব্রতী হই। নাটক, আবৃত্তি, গান, অন্যান্য সামাজিক যে মাধ্যমগুলোতে আমাদের পদচারণা থাকে। সেই পদচারণার মধ্য দিয়ে আমরা সমাজকে সুন্দর দেখতে চাই, নিজেদেরকে সুন্দর রাখতে চাই। তাই আসলে যেখানেই কোনো বিরুদ্ধ অবস্থা হয়, সেখানেও কিন্তু আমাদের অবস্থানটি থাকে সেই বিরুদ্ধ অবস্থাটিকে অতিক্রম করে এটাকে একটা সুন্দরের দিকে নিয়ে আসা। তাই ভিক্টোরিয়া কলেজ থিয়েটার যে অনলাইন আয়োজনটি করেছে, এটা আমার কাছে খুবই স্বাভাবিক মনে হয় এবং আমার আজকে আরো ভালো লাগছে যে আজকে তারা নির্বাচন করেছে আমার সঙ্গে। আমি তো কলেজ থিয়েটারের মানুষই, আমার সঙ্গে নির্বাচন করেছে আরো দুজন চমৎকার মানুষকে। আমার একজন প্রিয় আবৃত্তি শিল্পী, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম সম্পাদক, চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছে রাশেদ হাসান। রাশেদ হাসানকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমাদের সঙ্গে আরেকজন যুক্ত হয়েছে কুমিল্লারই সন্তান, ৭১ টিভির সিনিয়র নিউজ প্রেজেন্টার তুহিনুর সুলতানা। সেও আমাদের সঙ্গে মানে একদম ভিক্টোরিয়া কলেজে পড়ার আগে থেকে, আমার যতদূর মনে পড়ে, আমি তুহিনুর সুলতানাকে চিনি এই আবৃত্তি সূত্রেই। ও যখন আওয়াল রেডিও ফাতেমা গার্লস হাই স্কুলে পড়তো তখনই ওকে চিনি, কারণ সামনের দিকে এগিয়ে থাকা মানুষ এবং এই এগিয়ে থাকা মানুষেরাই কিন্তু পরবর্তী পর্যায়ে বিভিন্ন মিডিয়ায় এগিয়েই থাকে। তো আমি যে কথাগুলো
বলার কথা আজকে বলছি, আরো হয়তো বলবো। রাশেদ এখানে আছে, কবিতা আবৃত্তি শুনবো। আমি ছোট্ট একটি কবিতার উচ্চারণ আমার মনের মধ্যে গুনগুন করছে আজকে, যে আমরা আসলে কেন কি করি, এই উচ্চারণটুকু দিয়ে আমি আজকের আমার কথা মানে আবৃত্তি বা কথা যাই বলো তিমির বিনাশী উচ্চারণ বলছি। আসলে সারাক্ষণই কিন্তু ডুব দিয়ে দিয়ে কিছু কিছু কথা বুট বুট করে ভেসে আসে মনের মধ্যে, এগুলো বেরিয়ে আসতে চায়। আমার কিন্তু কোনো পূর্ব নির্ধারিত ছিল না, আমি হঠাৎ করে এখন আমার মনে পড়ে গেল আমার মেয়ে হচ্ছে রিদি। রিদির নামটা মনে আসার সঙ্গে সঙ্গে আমার মধ্যে একটা কবিতার চরণ গুনগুন করে উঠলো, আমি সেটাই শুনাই। জয় গোস্বামীর একটা লেখা ঘুমিয়েছ ঝাউ পাতা, এই কাব্যগ্রন্থের উৎসর্গ পত্রটি সে লিখেছিল এইভাবে: হৃদি ভেসে যায় অলকানন্দা জলে, হৃদি ভেসে যায় অলকানন্দা জলে, অতল তোমার সাক্ষাৎ পেয়ে চিনতে পারিনি বলে হৃদি ভেসে গেল অলকানন্দা জলে। করো আনন্দ, আয়োজন করে পর লিপি চিত্রিত, লিপি আঁকা বাঁকা পাহাড়ের সানুতলে যে একা ঘুরছে তাকে খুঁজে বার করো। করেছো অতল? পরে হাত থেকে লিপিখানি ভেসেই তো যাচ্ছিল, ভেসে তো যেতই, মনে না করিয়ে দিলে। সে লেখা পড়বে বলে, সে লেখা তুলবে বলে, কবি ডুবে মরে, কবি ভেসে যায় অলকা নন্দা জলে। আসলে এসব অতলের মধ্য দিয়ে 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 ভেতরে কিছু কিছু শব্দমালা উঠে আসে। এই বললাম আর কি, শুরু হলো কবিতা তিমির বিনাশী উচ্চারণ আজকের পর্বে। আমি কথা বলবো, আরো অনেক কথাই, অনেক কিছুই মনে হচ্ছে। কলেজ থিয়েটার মানেই হচ্ছে যে নিজের সংগঠনই মনে হয়। রিপনকে দেখছি, আরো যারা আছে, অনেক নাম মাথায় ঘুরছে এবং টেনশনে আছি যে নাম বলতে গিয়ে একজনের নাম বলবো আর আরেকজনের নাম মনে আসবে না, বা হঠাৎ করে ভুলে যেতে পারি, তো সবাই মাইন্ড করবে যে সুমন ভাই আমার নামটা কেন বলবো। এটাও একটা মাথার মধ্যে ঘুরছে। ধন্যবাদ আমাদের আজকের এই তিমির বিনাশী উচ্চারণে প্রথমে আপনার শব্দ চয়নের মধ্যে একটি দারুণ কবিতার মাধ্যমে আমরা শুরু করলাম আমাদের অনলাইন আয়োজন। সুমন ভাই কিছু বলতে চাচ্ছিলেন মনে হয়? আমি বলতে চাচ্ছিলাম যে তোমার নেটওয়ার্কে কি সমস্যা হচ্ছে। আমার মনে হয় আমি তো বলেছি, এখানে আরো অতিথিরা আছে, পর্যায়ক্রমে সবার একটু ইন্ট্রোডিউস হয়ে যাক, তারপরে আমরা ধারাবাহিক ভাবে আসি। আমি কথা বলবো। জি ভাইয়া, অবশ্যই। জি ভাইয়া, আমরা শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এই অনলাইন আয়োজনে আমাদের বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম সম্পাদক রাশেদ হাসান ভাইকে। ভাইয়া আপনাকে শুভেচ্ছা। শুভেচ্ছা, আপনাকেও শুভেচ্ছা। আপনার মাধ্যমে যারা দেখছেন আজকের এই আয়োজনটি, অনুষ্ঠানটি, তাদের সবাইকে আমি প্রাণঢালা শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। একই সাথে আপনারা ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের যারা এই আয়োজনটি করেছেন তাদের সবার প্রতিও আমার ভালোবাসা। আসলে যারা এই কাজটি করছি, আসলে পরিষ্কার হওয়া উচিত যে কেন করছি। এই যে এত লাইভ হচ্ছে প্রতিদিন, এখন এক একজন তো এক এক উদ্দেশ্য নিয়ে করছে। যেহেতু এটি একটি থিয়েটারের আয়োজন, আমার যেই জায়গা থাকবে, ভাবনার জায়গা থাকবে, নিশ্চয়ই তাদের লক্ষ্যের জায়গা, উদ্দেশ্যের জায়গা অন্যরকম হবে। হ্যাঁ, আমরা নিশ্চয়ই মনে করি এই যে আয়োজনগুলো হচ্ছে, আমরা যারা সংস্কৃতির সাথে যুক্ত তারা এই আয়োজনগুলোর মধ্য দিয়ে আমরা মানুষের মধ্যে একটা বার্তা পৌঁছাতে চাই। আমরা মানুষের যে আমরা যদিও ঘরে আছি, আমরা নিরাপদে থাকছি, কিন্তু তার মানে এই নয় আমরা মানুষের পাশে নেই। সাংবাদিক তুহিনুর সুলতানা আপুকে। আপু ভালো আছেন? ভালো আছি, ধন্যবাদ। প্রথমে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। হ্যাঁ, রাশেদ ভাই এবং সুমন ভাই যেটা বলছিলেন, আমরা যারা সংস্কৃতির সাথে আছি, যারা আমরা সংস্কৃতি প্রেমী, ভালোবাসি, আমাদের এই সংস্কৃতিগুলো কেন করা হয়? নিজের আত্মার একটা তুষ্টি তো আছেই, পাশাপাশি অন্যের ভালো লাগার জন্য। তো সেই ভালো লাগার দিক থেকে এই যে একটা রুদ্ধতার অবস্থা চলছে, সেই সময়টা তো আমরা বসে নেই, আমরা মানুষের পাশে আছি আমাদের সেই ভালোবাসার বার্তাগুলো নিয়ে। এটাই আমার মনে হয় আমাদের মুখ্য উদ্দেশ্য এই অনুষ্ঠানগুলোর, এটা আমার ধারণা। তো সত্যি এরকম একটা অনুষ্ঠানের সাথে যুক্ত হতে পেরে নিজেকে খুবই ভালো লাগছে এবং সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আর ছোট্ট করে একটা মানে লাইন দিয়ে শুরু করতে চাই,
যে আমরা ঘরে ঘরে বসে থাকি সারাদিন, দেখি মনে মনে স্বপ্ন রঙিন, ঘরে থাকছি আশা বাঁধছি, কবে ফিরে পাবো সেই ভালো দিন। আপু আপনার এই মুহূর্তে আমরা একটি পরিবেশনা শুনতে চাই, আপনার একটি আবৃত্তি শুনতে চাই। আচ্ছা, এত গুণী মানুষজনকে দেখে আমাকে দিয়ে আবৃত্তি শুরু করতে চাচ্ছেন? হ্যাঁ, পুরো সময় আছে, আমরা পুরো সময়টাতে একসাথে থাকবো। ঠিক আছে, তাহলে আমি শুরু করি একটা সময়ের কবিতা দিয়ে, এই সময়কার একটা কবিতা দিয়ে, যেটা সবাই খুব শুনছেন দেখছেন। এটা হচ্ছে অভ্র ভট্টাচার্যের আমি ঈশ্বরকে সব বলে দেব। মনে আছে সিরিয়ার সেই 3 বছরের ছেলেটির কথা? বোমায় ক্ষত বিক্ষত শরীর নিয়ে মরে যাবার আগে যে বলেছিল, আমি ঈশ্বরকে সব বলে দেব। সে হয়তো ঈশ্বরকে সব বলে দিয়েছে। সে হয়তো বলে দিয়েছে আমাদের পৈশাচিকতার কথা, আমাদের লোভের কথা, আমাদের অসভ্যতার কথা, আমাদের নির্যাতনের কথা। আমরা মানুষ মেরেছি হাজারে হাজার, আমরা একে অপরকে ধ্বংস করার জন্য মারণাস্ত্র বানিয়েছি লক্ষ কোটি, মানুষে মানুষে বিভেদ বাড়ানোর জন্য তৈরি করেছি নানা গোপন অস্ত্র। সে হয়তো ঈশ্বরকে সব বলে দিয়েছে। সে হয়তো ঈশ্বরকে সব বলে দিয়েছে। বলেছে সেই পাখিটির কথা যে আর আকাশে ওড়ে না, বলেছে সেই আকাশের কথা যে একদিন নীল ছিল, বলেছে সেই বাতাসের কথা যে একদিন নির্মল ছিল, বলেছে সেই পৃথিবীর কথা যে একদিন সবার ছিল। এই সবার পৃথিবীকে আমরা ভাগ করেছি ইচ্ছে মতো, ধর্মের নামে, দেশের নামে, ভাষার নামে মানুষকে দূরে সরিয়েছি, চামড়ার রং দিয়ে, গণতন্ত্রের নাম দিয়ে কেটে টুকরো করেছে আমাদের। সাগর পাড়ে পড়ে থাকা এলান করতি, কাঁটাতারে ঝুলতে থাকা ফেলানি হয়তো সব বলে দিয়েছে ঈশ্বরকে। ঈশ্বর তার পৃথিবী ফেরত চেয়েছেন এবার। তিনি হয়তো শুনেছেন সব অভিযোগ, তিনি হয়তো শুনেছেন প্রকৃতির আর্তনাদ, তিনি হয়তো শুনেছেন সেই পাখিটির কান্না। একদিন হয়তো সব ঠিক হবে, কিন্তু আমরা কি সত্যি মানুষ হব? ধন্যবাদ। ধন্যবাদ আপু, আপনার খুব সুন্দর একটি পরিবেশনা আমরা উপভোগ করলাম। এই মুহূর্তে যুক্ত করে নিচ্ছি কাজী মাহতাব সুমন ভাইয়াকে। ভাইয়া মনে হয় ভাইয়ার সংযোগে একটু সমস্যা হচ্ছে। রাশেদ হাসান ভাইয়া, হ্যাঁ, রাশেদ হাসান ভাইয়া কেমন আছেন? কেমন কাটছে এই আবদ্ধ সময়? এই বদ্ধ অবস্থায় আসলে ভালো থাকার কথা নয়। আমরা আসলে কেউই ভেতরে ভেতরে ভালো নেই, তবে আগামীতে যাতে আমরা ভালো থাকতে পারি, ভালো সময়ে আমরা পৌঁছতে পারি, সেই চেষ্টার জন্যই আজকে ঘরে থাকা, এই বদ্ধ অবস্থায় থাকা, সেই চেষ্টাটাই চালিয়ে যাচ্ছি, সেই যুদ্ধটাই চালিয়ে যাচ্ছি। ভাইয়া আপনার একটি পরিবেশনা শুনতে চাই। নিশ্চয়ই। আমি সবসময় বলি, বিশ্বাস হারানো মানুষের উপর পাপ, এ আমার কথা নয়, রবীন্দ্রনাথের কথা। আমরা যারা হতাশ হয়ে পড়ছি, আমরা যারা ভেঙে পড়ছি, তাদের মনে রাখা উচিত, পেছনে ফিরে দেখা উচিত। যদি আমরা ইতিহাসের দিকে তাকাই, তাহলে দেখব এরকম মহামারী মানব জাতির ইতিহাসে নতুন কোনো ঘটনা নয়। অনেকবার মানব জাতির ইতিহাসে এরকম মহামারী এসেছে, কিন্তু মানুষ সমস্ত দুঃসময়কে জয় করে শেষ পর্যন্ত সুসময়ে ফিরেছে। এবারও মানুষ এই দুঃসময়কে জয় করে সুসময়ে পৌঁছবে, সে বিশ্বাস আমরা সবাই রাখবো। কিন্তু প্রয়োজন শুধু আমরা যাতে সবাই সবার পাশে থাকি, মানুষ মানুষের পাশে থাকি। সেই জায়গা থেকে আমার প্রথম নিবেদন। আমি আবারও যারা যুক্ত আছেন, যারা দেখছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাই, এবং ভিক্টোরিয়া কলেজ থিয়েটারকেও আমি কৃতজ্ঞতা জানাই আজকের এই আয়োজনের জন্য। শক্তি চট্টোপাধ্যায়ের একটি কবিতা দিয়ে আমি শুরু করতে চাই। আপনারা শুনেছেন অনেকেই সেই কবিতাটি,
দাঁড়াও, মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষই ফাঁদ পাচ্ছে, তুমি পাখির মতো পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। তোমাকে সেই সকাল থেকে তোমার মতো মনে পড়ছে, সন্ধে হলে মনে পড়ছে, রাতের বেলা মনে পড়ছে। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। এসে দাঁড়াও, ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। রাশেদ, শুনছিলাম তোমার শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা, ভালো লাগছে আসলে। অসাধারণ একটি কবিতা, অসাধারণ একটি কবিতা। হ্যাঁ ভাইয়া, মানে সত্যি মানুষই মানুষের পাশে দাঁড়ায়। আসলে এই ফেসবুক লাইভ অনুষ্ঠানে আসলে মানুষ কতটা ঠিকভাবে শুনতে পাচ্ছে সেটা ঠিক বুঝে উঠতে পারা যায় না। কেউ মোবাইলে শুনছে, কেউ ল্যাপটপে শুনছে, মানে কে কিরকম আসলে শুনছে এটা এখানে বসে বোঝাটা মুশকিল। এই বিষয়ে আমার একটা নিজস্ব চিন্তা ভাবনা আমি করে নিয়েছি রাশেদ, এরকম। এটা হচ্ছে যে এখানে আমরা যারা যুক্ত হই, যেমন আজকে রাশেদের সঙ্গে আমি আছি, রাশেদকে দেখছি, রাশেদের কথা শুনছি, আলামিনকে দেখছি, ওর পেছনে আরো কয়শো মানুষ দেখছে বা কত কে মানুষ দেখছে এটা আপাতত আমি ভাবছি না। হ্যাঁ, আমার মূল বিষয়টা হচ্ছে যে আমরা যারা সংস্কৃতি জনতা এখানে যুক্ত হয়েছি, এই যুক্ততার মধ্যে আমাদের চিন্তার আদান প্রদান গুলো হচ্ছে কিনা। তারপর তরঙ্গ ওয়েবে অন্তর্জালে সেটা যতদূর টেনে নিয়ে যেতে পারে, আরো কত মানুষ যুক্ত হতে পারে, সেটা এর পরের বিষয় আমার কাছে ঠিক বলেছেন আপনি। আমি আমরা এই পর্যায়ে সুমন ভাইয়ের কাছে আসছি একটু। সুমন ভাইয়া, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ ভাইয়া, আপনি বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক। তো সেই জায়গাটা থেকে আপনার কাছ থেকে জানতে চাই, করোনাকালীন সময়ে সাংগঠনিক চর্চায় কতটুকু প্রভাব ফেলছে? এই প্রশ্নটা একটা অবধারিত প্রশ্ন। এই সময়ে সাংগঠনিক চর্চায় কতটুকু প্রভাব ফেলেছে, আমার কাছে মনে হয় যে প্রভাব তো অবশ্যই পড়েছে, বদলে গেছে প্রক্রিয়াগুলো। আমরা অসংখ্য, মানে প্রথম দিকে আমরা ভাবছিলাম এখানে রাশেদ আছে এবং আমরা যারা আবৃত্তি করি, এবং যিনি যে প্রশ্ন করলো আলামিন, সেও একটি আবৃত্তি সংগঠনের সঙ্গেই যুক্ত, ধ্বনিচিত্র বিনির্মাণ পাঠশালা। রিপন চৌধুরী আপনকে দেখছি নিচে, সবাই আবৃত্তির সঙ্গে যুক্ত। রাশেদ হাসানও আবৃত্তি সমন্বয় পরিষদের মানে সাংগঠনিক দায়িত্বের জায়গায় আছেন, যুগ্ম সম্পাদক। আলামিন, আপনি নিজেও আবৃত্তি সমন্বয় পরিষদের নির্বাহী সদস্য। তাহলে এই যে আমরা নিজেরাই কিন্তু বুঝে উঠতে পারছিলাম না প্রথম দিকে যে আমাদের কি করা উচিত। একটা ফিল করছিলাম অতীতের যে সময়গুলো আমরা পার করেছি, আমরা যারা 80 দশকের শেষ ভাগ থেকে 90 দশকটা থেকে আমাদের সাংগঠনিক চর্চার পথ চলার শুরু যাদের, আমরা কিন্তু সবসময় বিরুদ্ধ সময়টা অতিক্রম করেছি। রাস্তায় মিছিল, মিটিং, স্লোগান, পুলিশের ধাওয়া, মাইক কেড়ে নেয়া, 144 ধারা, এরকম অসংখ্য বিষয় আমাদের উপর দিয়ে গেছে। আবৃত্তি কর্মী, সংস্কৃতি কর্মী, অসংখ্য মানুষের উপরে নির্যাতন হয়েছে একটা সময়। আজকে এই যে এই সমস্ত প্রতিকূল পরিস্থিতির সঙ্গে লড়াই করে করে কিন্তু আজকে আমরা আমাদের সাংগঠনিক অবস্থানের জায়গায় এসেছি। তাই প্রতিকূলতাকে একটা স্বাভাবিক জীবনের স্বাভাবিক বিষয় হিসেবেই সঙ্গে নিয়েই হাঁটি। তো সেই জায়গা থেকে শুধু প্রক্রিয়াটা কি হবে এটা ভাবছিলাম যখন এই করোনা শুরু হলো, লকডাউন শুরু হলো। আমি একটু বলি ছোট্ট করে, আমার মনে আছে যে ইয়েতে সম্ভবত রাশেদও এই প্রোগ্রামটা ছিল, যে সিলেটে মৃত্তিকায় মহাকাল নামে সংগঠনটি, ইভানদের সংগঠনের
আমাদের একটি অনুষ্ঠানে সিলেট যাওয়ার কথা। এটা হচ্ছে যে মার্চের সম্ভবত 9, 10, 11 এরকম একটা সময়। বন্ধের আগে আগে, মানে এই যে করোনা যখন আমাদের করোনাটা বন্ধ হয়ে যাচ্ছে তার আগে আগে, ঠিক আগে আগে। তো ওপার থেকেও, ভারত থেকেও কয়েকজন মানুষ আসার কথা। আমার কুমিল্লার বর্ডার দিয়ে ওরা ঢুকবে কয়েকজন, আমি টিকিট টুকেট করে রেখেছি, এখান থেকে একসঙ্গে যাব। তো যেদিন আমরা যাব ওই দিন সকালবেলা ভারত সরকার বাংলাদেশের সব ভিসা বন্ধ করলেন এবং সীমান্ত লকডাউন করলেন। তো ওনারা আসতে পারলেন না। তাহলে এই তাৎক্ষণিকভাবে আমার কাছে মনে হলো যে আরে আমরা একটা বিরুদ্ধ পরিবেশে পড়েছি। আমি একা গেলাম, সেখানে রাশেদটা গেছে, আমরা ওখানে অনুষ্ঠান করে এসেছি। তখন আমরা কিন্তু কোনো সামাজিক নিরাপত্তা, দূরত্ব এসব বিষয়গুলো না মেনেই ওই সময় প্রথম দিকে আমরা অনুষ্ঠানটা করে ফেলেছি। করে এসে ঢাকায় চলে এলাম, যে যার জায়গায় চলে গেলাম। তারপর দেখলাম যে পরিস্থিতিটা অন্যরকম হয়ে যাচ্ছে, সরকারি ছুটি ঘোষণা হলো, আমরা যার যার এলাকায় চলে আসলাম। আমি কুমিল্লা চলে আসি মার্চের 23 তারিখে, আমার ঢাকার বাসা বন্ধ করে চলে আসি মার্চের 23 তারিখে। এই যে আর মানে 2 মাস সময় হয়ে গেছে, হ্যাঁ 2 মাস হয়ে গেছে। তো এই সময়ে বসে প্রথম ভাবছিলাম যে কি করব। আমি যেটা করতাম, কবিতা পড়বো, তো এমনি কবিতা পড়তে হবে, মানুষের সঙ্গে থাকতে হবে, পোস্ট দেওয়া। আমি মোটিভেশনাল কিছু কাজ শুরু করলাম। প্রথম হচ্ছে যে নিজে কিভাবে চলবো, সকালে ঘুম থেকে উঠে কি খাচ্ছি, কি করছি নিজের বাড়ির গ্রাউন্ডে, এগুলো আমি পোস্ট বানিয়ে বানিয়ে দেওয়া শুরু করলাম এবং বিভিন্ন জনের সঙ্গে মেসেঞ্জারে এই বিষয়গুলো নিয়ে আলাপ করা শুরু করলাম। যে এটা, এই যে কাজগুলো করেছি, এটা কিন্তু শুধু আমার ব্যক্তিগত সামর্থ্যের জায়গাটাকে আমি কি করছি সেটা আমি কেন মানুষকে বলবো, এটাই আমার সাংগঠনিক দায়িত্ব হিসেবে আমি কাজগুলো করেছি। আমার স্টুডেন্টরা, আমার ফলোয়ার্সরা বা আমার বন্ধু বান্ধব যারা আছে প্রত্যেকেই তার জিনিসগুলো ফলো করা শুরু করলো। রাশেদের জায়গা থেকে শেয়ার করা শুরু করলো, আমি আমার জায়গা থেকে শেয়ার করা শুরু করলাম। এবং এরই মধ্যে দেখলাম যে এই 1 সপ্তাহের মধ্যে দেখি যে অনুষ্ঠান শুরু হয়ে গেছে, এসব অন্তর্জাল আয়োজন। এবং সেই কাজটাও শুরু হলো আমার দেখা মতো যে সিলেট থেকেই প্রথম আমরা দেখি যে কাজগুলো শুরু হয়। সিলেটে কয়েকটি আয়োজন শুরু হয়ে গেল, আমরা সেগুলোতে অংশগ্রহণ করলাম। এটা হয়তো আমার তাৎক্ষণিকভাবে আমার মাথায় খেলা শুরু করলো যে একটা বিরাট সুযোগ নিয়ে এসেছে করোনা। আজকে বলছি যে করোনা আমাদের সাংগঠনিক ভাবনা একটি নতুন সংযোজন দিয়েছে। এই জন্য করোনার কাছে আমরা ঋণী, যে টেকনোলজি ব্যবহার করে আমরা যে যুক্ত হতে পারার যে একটা নিরীক্ষামূলক, এই কাজগুলোকে আমি নিরীক্ষা বলবো, এগুলোকে আমি শিল্প মানোত্তীর্ণ কোনো কাজ হিসেবে ধরছি না। এগুলোর মধ্য দিয়ে আজকে রিপন চৌধুরী আপন, ভিক্টোরিয়া কলেজ থিয়েটার, রাশেদ হাসান, কাজী মাহতাব সুমন, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকামুল্লাহ, 71 টিভির নিউজ প্রেজেন্টার তুহিনুর সুলতানা, এরকম সিলেটের সাইমুল আঞ্জুম ইভান, ব্রাহ্মণবাড়িয়ায় মনির হোসেন, মাগুরায় মাঝারুল হক লিপু, তারপরে রাজশাহীতে শরীফ আহমেদ বিল্টু, ঢাকায় হাসানুল্লাহ কমাল, ওপারে সর্বাণী দাস দত্ত, অমিত ভৌমিক, শাউলি রায়, আরো অনেক নাম, অসংখ্য নাম আছে, যারা সবাই এই প্রক্রিয়াগুলোর সঙ্গে যুক্ত হয়ে নিজেদের মধ্যে একটা আদান প্রদান শুরু হলো এবং ভাবনা শুরু হলো যে আমরা কি করতে পারি, যার নিরিখে আমাদের পরবর্তী প্রজন্মের এই মানুষগুলো, মোহাম্মদ আলামিন, রিপন চৌধুরী আপন, সোহাগ শান্তনুরের মতো ছেলেরা এই ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের ব্যানারে আজকের আয়োজনে আমাদেরকে যুক্ত করেছে। তাহলে আমি বলছি যে সাংগঠনিক কি করণীয়, সেই করণীয় কাজগুলো কিন্তু আমরা করছি। এখন হচ্ছে যে এই নিরীক্ষার মধ্য দিয়ে সময়টা যদি আরো দীর্ঘমেয়াদী হয়, তাহলে সেই দীর্ঘমেয়াদে আমাদের যে জায়গায়, বিভিন্ন জায়গায় যে কাজ হচ্ছে, আমাদের এই কাজগুলোকে, অনলাইন কাজগুলোকে সমন্বিত করতে হবে, এটার একটা ধারাবাহিকতা রাখতে হবে। এই যে চাপ পরে, দেখা গেল যে আজকে রাশেদার আমি এখানে আছি, এখন যদি আরো 5টা অনলাইন বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের সার্কেলেই চলে, তাহলে কে কোনটায় যুক্ত হবে, কিভাবে হবে, একই টাইমে, এইসব বিষয়গুলো আমাদের মধ্যে মনে হয় অন্যান্য অনুষ্ঠানাদি মঞ্চে যেরকম আমরা করি, এগুলো সমন্বয় হবে। আমি অনেক কথা বললাম, আসলে জ্ঞান দিতে গেলে আমি টিচার মানুষ, কথাগুলো আসলে হওয়া উচিত। মানে একটা বিষয় কি, মানে আমরা হয়তো অনেকে ভাবছি এই যে এখন স্থবিরতা, এটা হয়তো 1 মাস বা 2 মাসের মধ্যে কাটিয়ে ওঠে, আমরা আবার আগের সময়টাতে ফিরে যাই, এরকম একটা ভাবনা আমাদের অনেকের ভিতরেই কাজ করে। কিন্তু কোথায় গিয়ে যেন আমার এরকম একটা ভাবনা হচ্ছে, আমরা ভুল ভাবছি না? কারণ আমার কাছে মনে হয় আগামীতে আগের সময় ফিরে যেতে অনেক বেশি সময় লেগে যাবে আমাদের।
এরকম নয় যে আগামী 2 মাস পরই আপনি মিলনায়তন পূর্ণ দর্শককে নিয়ে অনুষ্ঠান করতে পারবেন। আমার কাছে মনে হয় না, এটা আমার নিজস্ব মতামত। আমার কাছে মনে হয় সেই স্বাভাবিকতার জায়গায় এই পৃথিবীতে আরো সময় নিতে হবে। আমাদের নিজেদের মধ্যে বর্তমান সময়ে একটা অভ্যস্ততা তৈরি হয়েছে, একটা শঙ্কা তৈরি হয়েছে, কোথাও কোথাও আতঙ্ক তৈরি হয়েছে, এটি কাটতে কিন্তু সময় লাগে। তাই আমরা যারা সংস্কৃতির সাথে যুক্ত তাদের এখনই একটা পরিকল্পনা নিয়ে নিতে হবে যে আগামীতে আমাদের কার্যক্রমগুলি, আমাদের সংগঠিত হওয়ার জায়গাগুলো কিরকম হবে। এই যে আমরা কিন্তু নিজেদের মতো কেউ কাউকে বলে দিই, নিজেরা নিজেদের মতো একটা পথ বের করে নিয়ে একজন আরেকজনের সাথে যুক্ত হচ্ছে। আপনার সাথে আমি যুক্ত হচ্ছি, তারপর তুহিনুর সাথে যুক্ত হচ্ছি, রিপনের সাথে যুক্ত হচ্ছি, আমরা নিজেদের মতো একটা পথ বের করে নিই। আলামিন আছে। এইভাবে যদি আমরা একটা সঠিক পরিকল্পনা করে নিতে পারি, তাহলে আমরা এই অবরুদ্ধ সময়ের ভেতরে থেকেও কিন্তু আমাদের পুরোদমে কাজগুলো চালিয়ে নিয়ে যেতে পারবো বলে আমার মনে হয়। কিন্তু প্রয়োজন সঠিক পরিকল্পনা। ধন্যবাদ ভাইয়া, খুব ভালো লাগছে, চমৎকার আড্ডা চলছে। আরো অনেকক্ষণ সময় আমরা একসাথে যুক্ত থাকবো। সত্যিকার অর্থে সবাইকে একসাথে পাচ্ছি, কথা বলতে এটাই ভালো লাগছে। আমার কাছে মনে হচ্ছে যে এটাই উৎসব, মানে সবাই একসাথে কথা বলছি, খুব কাছাকাছি মনে হচ্ছে, এই বিষয়টাই ভালো লাগছে। আমরা এই পর্যায়ে একটি কমেন্টস দিচ্ছি ঢাকা থেকে আশিক শিশির কমেন্ট করেছে, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সুমন ভাইয়ের কাছ থেকে নজরুলের যে কবিতা শুনতে চাচ্ছি, যেটা এই করোনা পরিস্থিতিতে আমাদের মনে সাহস যোগায়। ঢাকা থেকে আশিক শিশির। ধন্যবাদ শিশির। এই যে আশিক শিশিরের নামটা মনে এলো, মানে আমি কলেজ থিয়েটারের বিভিন্ন ব্যাচের সঙ্গে যুক্ত ছিলাম, তো অনেক নাম চলে আসে। আমি একটু একটু করে কয়েকটা নাম এই মুহূর্তে যে নামগুলো মাথায় আসছে আমি নামগুলো বলি। যে 2011 সালে যখন আনোয়ার হোসেন আলমের মাধ্যমে আমি এই ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের কার্যক্রমের সঙ্গে যুক্ত হই, তার 2 বছর আগে ভিক্টোরিয়া কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। এরও কিছুদিন আগে নানা ফর্মে ইকরামুল হাসান ইথার এদের সঙ্গে আমার পরিচয় হয়েছে, কিন্তু আলমের মাধ্যমেই আমি কিন্তু ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের কার্যক্রমের সঙ্গে সংযুক্ত হই। আনোয়ার হোসেন আলম, সেখান থেকে দেখা গেল যে মোর্শেদুল হাসান ভুইয়া, হৃদয়, আলামিন এখানে আছে, রাকা খন্দকার, হ্যাঁ, তারপর হচ্ছে যে মোজাম্মেল সোহেল, এরপর হচ্ছে যে মিঠুন, আমি কত নাম বলতে পারি, মানে আজিজ, হ্যাঁ, অনেক নাম যারা এই অঙ্গনে আছে তাদের নামগুলো বেশি মনে হয়। এরপরে সর্বশেষ কমিটিতে রিপন সভাপতি ছিল, তারপরে নূর হোসাইন রাজীব, আমরা একসঙ্গে 2014 সালে রাজীব যখন আমার সঙ্গে কাজ শুরু করবো তখনও সে কলেজ থিয়েটারে মনে হয় প্রাথমিক সদস্য। এরকম মানুষ, সোহাগ শান্তর, এরকম অনেক নাম চলে আসে। তো এই যে আশিক শিশির এখন বলবো, এরা বিভিন্ন জন বিভিন্ন জায়গায় চলে গেছে। আজকে তুহিনুর এখানে আছে, আমি তুহিনুরকে দেখে স্মৃতিকাতর হচ্ছে যে আমার যদি মেমোরি বিক্রে না করে, আমার মনে হয় তুহিনুরকে আমি প্রথম দেখেছি কোন একটি আবৃত্তি প্রতিযোগিতায় কুমিল্লা শহরতলির এয়ারপোর্টের পাশে কোন একটা স্কুলে, সে তখন স্কুলের স্টুডেন্ট। আমি যদি, তুহিনুর কি বলবে, আমার মেমোরি ঠিক আছে? একেবারে তখন আমি 7ম শ্রেণীতে পড়ছি। আপনি যেটা বলছেন সেটা গ্রাম থিয়েটারের একটা প্রোগ্রাম ছিল। একদম ঠিক আছে, ঠিক আছে। তাহলে আজকে দেখো, আজকে ভালো লাগছে তুহিনুরকে। তুহিনুর যখন 71 টিভির সিনিয়র নিউজ প্রেজেন্টার হিসেবে নিজের আইডি নিয়ে দাঁড়ায় তখন ভালো লাগে। আমি বলতে চাচ্ছি যে এরকম দীর্ঘ সময় পথ চলায় অনেক মানুষ আমাদের সঙ্গে সংযুক্ত মানুষেরা আছে, যাদের নামগুলো আমি পর্যায়ক্রমে ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের প্রসঙ্গে এসে উচ্চারিত হলো। নজরুলের কবিতা যখন শুনতে বলেছে করোনা পরিস্থিতিতে, আসলে করোনা পরিস্থিতি দিয়ে সব পরিস্থিতি আমাদের কাছে, আমরা সবসময় প্রতিকূলতার মধ্যেই নিজেদের জায়গা করে নিয়ে চলতে অভ্যস্ত, এবং যে কোনো আবদ্ধ অবস্থায় ভালো লাগে না, সবসময় মুক্ত থাকতে চাই, মুক্ত হাওয়ার মধ্যেই থাকতে চাই। হ্যাঁ, বিশ্বময় ওই যে ইয়ের গানের মতো, জলের গানের এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, এরকম একটা মনোভাব আমি সবসময় পোষণ করি। তো নজরুলের একটা শিশু কিশোরদের স্কুলের বই থাকে কবিতা, আমি এই কবিতাটা এখন মনে মনে গুনগুনাচ্ছি, আমি এটাই একটু শোনাই সবাইকে। হ্যাঁ, কবিতাটি হচ্ছে সংকল্প। আমারও প্রমিজের মন, আমি কিন্তু থাকতে চাই না বদ্ধ অবস্থা। থাকবো না গো বদ্ধ ঘরে,
থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে। দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে, মরছে যে বীর লাখে লাখে, কিসের আশায় করছে তারা মরণ মরণ যন্ত্রণাকে। কেমন করে বিদ্রুবুনি সিন্ধু সেচে মুক্তা আনে, কেমন করে দুঃসাহসী চলছে উড়ে স্বর্গপানে, চাপতে ধরে ঢেউয়ের ছুটি যুদ্ধ জাহাজ চলছে ছুটি, কেমন করে আনছে মানে বোঝাই করে সিন্ধু জানে, কেমন জোরে টানলে সাগর উঠলে উঠে জোয়ার বানে, কেমন করে মতলে পাতার লক্ষ্মী উঠেন পাতাল পুড়ে, কিসের অভিযানে মানুষ চলছে হিমালয়ের চূড়ে। তুহিন মেরু পার হয়ে যায় সন্ধানীরা কিসের আশায়, হাউই চড়ে চায় যেতে কে চন্দ্রলোকের অচিনে পুড়ে। শুনবো আমি ইঙ্গিত কোন মঙ্গল হতে আসছে ওরে। কবি নজরুল একটা চেতনা, একটা দোলা, একটা ছন্দ, একটা প্রচন্ড আবেগ। নজরুল মনে হলেই সৃষ্টি সুখের উল্লাসে কাজ করতে থাকে ভেতরে। নজরুল মানেই হচ্ছে একটা উল্লাস, নজরুল মানেই হচ্ছে একটা রিদম। তা আমি সৃষ্টি সুখের উল্লাসে বললাম, আমি 6টা লাইন এখান থেকে কয়েকটা লাইন পড়ি, পরে আমি অন্যদের কবিতা। আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে মোর চোখ হাসে মোর টক গিয়ে খুন হাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজকে আমার রুদ্ধ প্রাণের পল্ললে পান্ডেকে ওই জাগলো জোয়ার দুয়ার ভাঙা কল্লোলে। আসলো হাসি আসলো কাঁদন মুক্তি এলো আসলো বাঁধন, মুখ ফুটে আজ বুক ফাটে মোর তিক্ত দুঃখের সুখ আসে, ওই রিক্ত বুকের দুঃখ আসে আজ সৃষ্টি সুখের উল্লাসে। আসলো উদাস শসলো উদাস সৃষ্টি ছাড়া বুক ফাটা শ্বাস, ফুল্ল সাগর দুল্ল আকাশ ছুটলো বাতাস, গগন পেটে চক্র ছোটে পিনাক পানির শুল আসে, ওই ধূমকেতু আর উল্কাতে চায় সৃষ্টিটাকে উল্কাতে। আজ তাই দেখি আর পক্ষে আমার লক্ষ্য বাগের ফুল হাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। এই যে কবিতাটা পড়লাম কেন বলি, এটা হচ্ছে যে ভিতরে প্রাণ তৈরি করতে হয়, আর এই প্রাণ তৈরিতে কবিতাগুলো সাহায্য করে, নজরুল রবীন্দ্রনাথরা সাহায্য করে। এই সময় যে ঈশ্বরের কাছে বলে দেব তিনিও সাহায্য করেন। এই সাহায্য এই প্রাণ শক্তি গুলো কবিতার মধ্যে নিয়েই আমরা বাঁচি। আমি বেশি বলছি, তুহিন এবং রাশেদের কাছে কবিতা শুনতে খুব খুব ভালো লাগলো, অসাধারণ একেবারেই। আমার মনে হয় আশিক শিশিরের কমেন্টস সার্থক হয়েছে আপনার কবিতাগুলোর মধ্য দিয়ে। আমরা একটু কমেন্টস নিচ্ছি, তারপর আবার আমাদের অতিথিদের কাছে আসবো। ইসমাম হোসেন বাবু কমেন্টস করেছে, মজার ব্যাপার হলো অতিথিরা সবাই এক রঙের জামা পরে আলোচনা করে আসেনি বিষয়টি, আমি নিশ্চিত। আমি একটু কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, বুঝতে হবে সংস্কৃতি মনা যারা তাদের কোনো একটা জায়গা কিন্তু একই রকম। আমি এর সঙ্গে আরেকটু যোগ করি, তুহিনের কথার সঙ্গে একটা লাইন আমি একটু আবার যোগ সাধনা করি। হ্যাঁ, আমি আমার গুরু যিনি তিনি বলেন যে যখন পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেই থাকুক, যখন একই উদ্দেশ্যে কোনো মানুষ কোনো কিছু করতে চায়, বিভিন্ন প্রান্তের মানুষ, তখন তাদের সকল মুভমেন্ট সকল তরঙ্গগুলো একরকম হয়ে যায়। তো আজকে আমরা কিন্তু কেউ কথা বলিনি যে আমরা এক কালারের কাছাকাছি রঙের জামা পরবো, কিন্তু আমাদের জামাগুলো একরকম হয়ে গেছে। কোনো যোগাযোগই ছিল না। পর্যায়ে আমরা তুহিনের কাছে আসছি, কবিতা শুনবো, কথা হবে। আপনি আমাদের কুমিল্লার, আমি আপনার কাছে তারপর যে কুমিল্লায় থাকাকালীন আপনাকে মজার ঘটনা কুমিল্লা রিলেটেড কিছু একটা মজার ঘটনা শুনতে পাচ্ছি। আজকে আমি একটা গোপন জিনিস পাশ করবো, সেটা হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে আমি যখন পড়তাম, আমি প্রচন্ড রকমের মানে দুষ্ট চঞ্চল একটা মানুষ ছিলাম। তো প্রায় ছেলেরা খুব চিৎকার করতো যে স্ট্যান্ডে থাকা সাইকেল গুলো পাংচার হয়ে যায় কি করে। মোস্ট অফ দ্য সাইকেল বোধহয় আমি পাংচার করতাম, খুব মজা লাগতো আমার এই জিনিসটা করতে। আর কুমিল্লার সাথে আসলে কি বলবো, সবকিছুই আমার স্মৃতি।
কুমিল্লার প্রতিটা মুহূর্ত আমার কাছে পরম মানে যত্নের, পরম আদরের। এখনো বলা যায় আমি এখন যে কবিতাটি শোনাবো সেটা শুনলেই বুঝতে পারবেন আমি কুমিল্লাকে কতটা মিস করি। আমি তাহলে আবৃত্তিতে চলে যাই। আবৃত্তিটা হচ্ছে শুভ দাশগুপ্তর একটা আবৃত্তি। মেঘ বলল যাবি। মেঘ বলল যাবি। অনেক দূরে গেরুয়া নদী, অনেক দূরের একলা পাহাড়, অনেক দূরের গহন সে বন, গেলেই দেখতে পাবি। যাবি। জানলা দিয়ে মুখ ঝুঁকিয়ে বলল সে মেঘ, যাবি আমার সঙ্গে যাবি। দিন ফুরিয়ে রাত ঘনাবে, রাত্রে গিয়ে সকাল হবে, নীল আকাশে ওড়বে পাখি, গেলেই দেখতে পাবি। যাবি। শ্রাবণ মাসের একলা দুপুর, মেঘ বলল যাবি আমার সঙ্গে যাবি। কেমন করে যাব রে মেঘ, কেমন করে যাব। নিয়ম বাঁধা জীবন আমার, নিয়ম ঘেরা এধার ওধার, কেমন করে নিয়ম ভেঙে এই জীবন হারাবো। কেমন করে যাব রে মেঘ, কেমন করে যাব। মেঘ বলল দূরের মাঠে বৃষ্টি হয়ে ঝরবো, সবুজ পাতায় পাতায় ভালোবাসা হয়ে ঝরবো, শান্ত নদীর বুকে আনবো জলোচ্ছ্বাসের প্রেম, ইচ্ছে মতো বৃষ্টি হয়ে ভাঙবো, ভেঙে পড়বো। এই মেঘ তুই যাবি আমার সঙ্গে যাবি। যাবো না মেঘ, পারবো না রে যেতে। আমার আছে কাজের বাঁধন, কাজেই থাকি মেতে। কেবল যখন ঘুমিয়ে পড়ি তখন আমি যাই। সীমার বাঁধন ডিঙিয়ে দৌড়ে এক ছুটে পালাই, তখন আমি যাই। স্বপ্নে আমার গেরুয়া নদী, স্বপ্নে আমার সুনীল আকাশ, স্বপ্নে আমার দূরের পাহাড়, সব কিছুকে পাই। জাগরণের এই যে আমি কৃতদাসের মতন, জাগরণের এই যে আমি এবং আমার জীবন, কাজ অকাজের সুতোয় বোনা মুখোশ ঘেরা জীবন। তবু রে মেঘ যাবো একদিন ঠিক তোরই সঙ্গে, শ্রাবণ হাওয়ায় নতুন রঙে। যাবো রে মেঘ, সেদিন আমি শিমুল পলাশ ভিজবো বলে যাব, পাগল হাওয়ায় উতল ধারায় আমায় খুঁজে পাবো। যাবো রে মেঘ যাবো, যাবো রে মেঘ যাবো। বাহ, দারুণ সুন্দর একটি কবিতা শুনলাম আপু। অনেক অনেক শুভেচ্ছা এত সুন্দর একটি কবিতা আবৃত্তি করার জন্য। আপুর কাছে যে প্রশ্নটি ছিল সেটা হচ্ছে যে বর্তমান সময়ে যারা ফ্রন্টলাইন যোদ্ধা হিসেবে রয়েছেন, ডাক্তার, নার্স এবং চিকিৎসা কর্মী এবং পুলিশ, সেনাবাহিনী, আমাদের যারা মিডিয়াতে রয়েছেন তারাও সংবাদকর্মীরাও। বর্তমানে ফ্রন্টলাইন যোদ্ধা হিসেবে রয়েছে। তো আপনি একজন মিডিয়া ব্যক্তিত্ব এবং সাংবাদিক হিসেবে নিজের যেই দায়িত্বটি দেশের জন্য সেটি কতটুকু প্রভাব ফেলছে এখনকার সময়ে, এবং নতুনদের উদ্দেশ্যে বা যারা সংবাদ পাঠক বা পাঠিকা হিসেবে যদি কেউ যেতে চায় এই প্রফেশনে, তাদের জন্য আপনার কি বলার রয়েছে সেটা একটু শুনতে চাই। হ্যাঁ, আপনি তো বললেনই এই মুহূর্তে ফ্রন্ট লাইনার হিসেবে যারা আছে, হ্যাঁ হাসপাতালগুলোতে আমরা যখন সেবা নিতে যাচ্ছি সেখানে যেমন ডাক্তাররা আছেন, নার্সরা আছেন, ঠিক আরেকটা জিনিস হচ্ছে আপামর সব জনসাধারণের জন্য যে সংবাদ মাধ্যমটা যেটা পৌঁছে দেওয়া হচ্ছে সবাইকে, ঘরে বসে আপনি যে সংবাদটা পাচ্ছেন সেটা আমাদের উপর সম্পূর্ণ দায়িত্বটা, এবং এটা একটা অনেক বড় একটা গুরু দায়িত্ব আপনার কাছে সংবাদটাকে উপস্থাপন করা সঠিকভাবে, যেন আপনি আমার ওই সংবাদটার দ্বারা জানতে পারেন, নিজেকে আপডেট রাখতে পারেন। অবশ্যই আমি মনে করি এটা একটা খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব। আমি একটা ছোট্ট একটা গল্প শোনাতে চাই। আমাদের সংবাদকর্মীদের এরকমও একটা আমাদেরকে ট্রেনিং দেয়া হয় যে আমরা যখন হট সিটটাতে বসি তার আগ মুহূর্তে হঠাৎ হতেই পারে বাসা থেকে একটা ফোন আসলো যে তোমার মা স্ট্রোক, হার্ট অ্যাটাক করেছে বা তোমার মা স্ট্রোক করেছে। এরকম একটা সংবাদের মধ্যে ওই মুহূর্তে আমাদের কোনো কিছু করার থাকে না। আমরা কিন্তু তখন পুরোটাই হাসি মুখ নিয়ে আমাদের যেভাবে আমাদের প্রত্যেকটা নিউজের সাথে যেভাবে আমাদেরকে প্রেজেন্ট করতে হয় সেভাবে কিন্তু আমাদেরকে ওই সামনে বসতে হয়। যে আমি যে কথাটা বলেছি সেটা মনে হয়
মানে একটা মানুষের জীবনের সবচেয়ে বড় একটা ঘটনা যেটা ঘটতে পারে, সেই জায়গাটা থেকে আমি যদি চিন্তা করি, তাহলে আমি মনে করতে পারি, মানে আপনারা তাহলে এটা ভাবতে পারেন যে কতটা আপনাকে রেসপন্সিবিলিটি নিয়ে এই কাজটাতে আপনাকে আসতে হবে। আর যারা এই সংবাদ কর্মী হতে চান বা যাদের এই ধরনের সংবাদ উপস্থাপনায় আসতে ইচ্ছে করে, তাদের জন্য অবশ্যই এই মন মানসিকতা তো তাকে থাকতেই হবে, এটার কোনো বিকল্প নেই। যে কোনো পরিস্থিতিতে যে কোনো সময়ে আপনাকে সংবাদের জন্য, আপনাকে মানুষের কাছে সংবাদ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনাকে প্রিপারেশন নিয়ে রাখতে হবে। আপনার তখন নিজেকে আগে ভাবা যাবে না, আগে আপনাকে ভাবতে হবে আপনি দেশের জন্য কাজ করছেন, তারপরে আপনি আপনার নিজের কথা ভাবতে হবে, সেই জায়গাটা তো অবশ্যই। আর সংবাদ পাঠক হতে হলে বা সংবাদ পাঠিকা হতে হলে যেটা করতে হবে, এই যে আবৃত্তির সাথে খুব ভালো একটা মিল আছে এই জায়গাটায়, কারণ আপনার সাবলীল বাচনভঙ্গি থাকতে হবে, আপনার মানে আসলে সংবাদ পাঠ করাটা তো একটা গল্পের মতো, যেটা আমরা একটা কবিতাকেও বলতে পারি একটা গল্পের মতো। সেখানে নিজের আপনাকে সেই গল্পটার মধ্যে ডুবে যেতে হবে, পুরো জিনিসটা আপনাকে জানতে হবে। সংবাদটাও কিন্তু এরকম, প্রতিটা সংবাদ আপনাকে ভালো করে বুঝতে হবে, জানতে হবে। আর সংবাদ উপস্থাপনার পেছনে কিন্তু অনেক গুরু দায়িত্ব রয়েছে। আপনাকে একটা সংবাদ কিন্তু আপনাকে সংগ্রহ করে দিচ্ছে হাজারো লোক এটার পেছনে কাজ করছে, একদম মাঝ পর্যায় থেকে একটা লোক আপনাকে সংবাদটা এনে দিচ্ছে, সেটাকে আপনার স্টুডিওতে আসার পর সেটাকে ফার্নিশ হচ্ছে, আপনি প্রেজেন্ট করছেন। সো আপনাকে মাথায় রাখতে হবে আপনি সবার বোনা ফসলটা আপনি সবার সামনে প্রেজেন্ট করছেন। তো সেই জায়গাটা থেকে অবশ্যই নিজেকে তৈরি করে নিতে হবে। আমি মনে করি এটা একটা অনেক বড় গুরু দায়িত্ব, এবং দেশপ্রেম তো অবশ্যই আপনাকে থাকতে হবে। সবসময় আপনার মাথায় রাখতে হবে যে আমি এই সংবাদটা, আমি একজন দেশের কর্মী হিসেবে দেশের সবার কাছে সত্য সংবাদগুলো পৌঁছে দিতে হবে। ধন্যবাদ আপু, খুব গুরুত্বপূর্ণ কিছু কথা শুনলাম আপনার কাছ থেকে। আমরা এ পর্যায়ে আরো একটি কমেন্টস নিচ্ছি। কবি খলিলুর রহমান শুভ্র তিনি মন্তব্য করেছেন, বাংলাদেশের আবৃত্তির দুই প্রিয় নাম কাজী মাহতাব সুমন ভাই এবং রাশেদ হাসান ভাইকে একসাথে দেখছি, কি যে ভালো লাগছে। মানে আমরা এ পর্যায়ে রাশেদ হাসান ভাইয়ার একটি আবারও পরিবেশনা শুনতে চাই। একজন দর্শক কমেন্ট করেছে, আমি একটু কমেন্টস নিচ্ছি। একটি দর্শকের অনুরোধ, নাজমুল আলিম সাদেকি তিনি বলেছেন, শুভেচ্ছা, ভালো লাগছে সবাইকে, চমৎকার আয়োজন। রাশেদ হাসান ভাই এর কাছে রবি ঠাকুরের আফ্রিকা কবিতা এবং কাজী মাহতাব সুমন ভাইয়ের কাছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতীক্ষা কবিতাটি শুনতে চাই। এই পর্যায়ে রাশেদ হাসান ভাইয়ের কবিতাটি আমরা শুনে ফেলি। আচ্ছা, সুমনের অনুরোধ পরে রাখবো। আপাতত যে কবিতাটা ভাবছিলাম, মনে কাজ করছিল, পড়বো ভাবছিলাম, সেই কবিতাটা দিয়েই শুরু করতে চাই। আমার একটি প্রিয় কবিতা, আমার প্রিয় কবির লেখা, কবি নির্মলেন্দু গুণের লেখা, কিছুই সহজ নয়। এই কবিতাটি আমি মঞ্চে বহুবার পড়েছি, আজকেও আমি সবার সামনে উপস্থাপন করতে চাই, আশা করি ভালো লাগবে সবার। আনন্দ সহজ নহে, বেদনা সহজ নহে, বিরহ সহজ নহে, মিলন সহজ নহে, কি তবে সহজ? কিছুই সহজ নহে যদি, নদী কি সহজ? নাকি সহজ কঠিন? সহজ কঠিন ভেবে কঠিনের ভালোবাসিলাম, কঠিনের বঞ্চনার মুখ তবু কি সহজ? প্রহরে প্রহরে জাগি, দেখি নিত্য কঠিনের মুখ জলে চারিপাশে, কেহ দূরে যায়, কেহ কাছে আসে, কেহ করে ঘৃণা,
কেহ ভালোবাসে। ভালোবাসা কি সহজ নাকি ঘৃণা? জীবন সহজ নহে, মরণ সহজ কিনা আমরা জানি না। হয়তো সহজ কাছে আসা, তাই কাছে আসি। হয়তো সহজ ভালোবাসা, তাই ভালোবাসি। যখন সহজে কিছু পাই, ভাবি হয়তো সহজ ছিল পাওয়া। যখন হারাই, ভাবি হায়, এমন সহজে চলে যাওয়া শিখেছে মানুষ। তারপর দূরে বসে সহজের সাথে কঠিনের যখন মিশাই, জীবন বিষয় নীল নৈঃসঙ্গের বিষে। বিষ কি সহজ নাকি সহজ অমৃত? সহজ আনন্দ ছিল কিসে, আজ মনেই পড়ে না। জীবনের দেনা শুধু বাড়ে চক্রবৃদ্ধি হারে। শুধিতে পারি না ঋণ, শুধিতে পারি না ঋণ। বুঝি সহজ ছিল না রাত্রি, ছিল না সহজ কোনো দিন। ধন্যবাদ ভাইয়া, খুব অসাধারণ একটি পরিবেশনা। আপনি নিঃসন্দেহে দারুণ হয়েছে, মুগ্ধ হয়ে শুনছিলাম। হ্যাঁ, মুগ্ধ হয়ে শুনছিল। এই পর্যায়ে আমরা আরো দুটি কমেন্টস নিচ্ছি। রায়ানুল রোজা আপনি কমেন্টস করেছেন, সুমন ভাইয়া আমরা শুনছি আপনার অসাধারণ সাবলীল কথাগুলো। ফাহিমা রূপা কমেন্টস করেছে, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সুমন ভাই কবিতা শুনতে চাই। রূপারকে দেখলাম, ভালো লাগছে। রূপাও রিসেন্ট সম্প্রতি যেই কয়েকজনের সঙ্গে কাজ করেছে ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের, রূপার সঙ্গে বেশ দু একটা কাজ করা হয়ে গেছে আমার, শ্রুতি নাটক এবং আবৃত্তি প্রযোজনায়। শুনছিলাম রাশেদের কবিতা, যে ফিলটা, এটাও রোমান্টিকতায় ভাসিয়ে দিল। এর আগে তুহিনুর পড়েছে মেঘের জন্য, মেঘ বলল যাবি। আমিও একটু যে রংটা পড়েছি, আকাশী রং, আকাশ এবং মেঘের কথাই মনে হচ্ছে। আর আমি নিজেও মেঘ প্রেমিক। আমাকে যারা চেনে, আমার ফেসবুকে যারা আছে জানে যে আমি নিয়মিত পাহাড় টাহাড়ে বিচরণ করি। আমার বন্ধু, কবি বন্ধু প্রদীপ মজুমদার সহ প্রায় নিয়মিত, করোনা না থাকলে এই পর্যন্ত দুবার তিনবার হয়তো এই পাহাড়ে মেঘের কাছে যাওয়া হতো, মেঘের প্রেমে। তো আমি কবিতাটা শুনাই, জয় গোস্বামী থেকেই শুনাই, মেঘ বালিকার জন্য রূপকথা। আমি যখন ছোট্ট ছিলাম, খেলতে যেতাম মেঘের দলে। একদিন এক মেঘ বালিকা প্রশ্ন করলো কৌতূহলে, এই এই ছেলেটা, নাম কি রে তোর? আমি বললাম কুসমন্তর। মেঘ বালিকা রেগেই আগুন, মিথ্যে কথা, নাম কি অমন হয় কখনো? আমি বললাম নিশ্চয়ই হয়, আগে আমার গল্প শোনো। সে বলল শুনবো না, যা। সেই তো রানী, সেই তো রাজা, সেই তো একই ঢাল তলোয়ার, সেই তো একই রাজার কুমার পক্ষী রাজে, শুনবো না ওসব বাজে। আমি বললাম তোমার জন্য নতুন করে লিখবো তবে। সে বলল সত্যি লিখবি? বেশ, তাহলে মস্ত করে লিখতে হবে, মনে থাকবে, লিখেই কিন্তু আমায় দিবি। আমি বললাম তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী। লিখতে লিখতে লিখা যখন সবেমাত্র 2-4 পাতা, হঠাৎ তখন ভূত চাপলো আমার মাথায়। খুঁজতে খুঁজতে চলে গেলাম ছোট্টবেলার খেলার মাঠে। গিয়ে দেখি চেনা মুক্ত একটিও নেই তল্লাটে। এরই মধ্যে একজনকে মনে হলো অন্যরকম। এগিয়ে গিয়ে বলি তাকে, তুমি কি সেই মেঘ বালিকা? তুমি কি সেই? সে বলল আমার মনে তো নেই, ওসব আমার মনে তো নেই। আমি বললাম তুমি আমার লেখার কথা বলেছিলে। সে বলল সঙ্গে আছে, ভাসিয়ে দাও গায়ের ঝিলে। আর হ্যাঁ শোনো, এখন আমি মেঘ নই আর, সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায়। বলেই হঠাৎ চুল থেকে নখ আমায় পুরো ভিজিয়ে দিয়ে অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে মিলিয়ে গেল খরস্রোতায়, মিলিয়ে গেল দূরে কোথায়, দূরে দূরে।
বৃষ্টি বলে ডাকে আমায়, বৃষ্টি বলে ডাকে আমায়, আপন মনে বলতে বলতে ভিজে একসা কাপড় জামায়, আমি কেবল বসে রইলাম গাছের তলায়। বৃষ্টি নাকি মেঘের জন্য? এমন সময় অন্য একটি বৃষ্টি আমায় চিনতে পেরে বলল, তাতে মন খারাপের কি হয়েছে? যাও, ফিরে যাও, লিখো আবার, মন দাওগে নিজের কাজে। এখন পুরো বর্ষা চলছে, তাই আমরা সবাই নানান দেশে ভীষণ ব্যস্ত। বর্ষা থেকে ফিরে আমরা নিজেই যাব তোমার কাছে। এক পৃথিবী লিখবো বলে, এক পৃথিবী লিখবো বলে ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম, ঘর ছেড়ে সেই ঘর বাঁধলাম গহীন বনে। সঙ্গী শুধু কাগজ কলম, একাই থাকবো, একাই দুটো ফুটিয়ে খাবো, দু এক মুঠো ধুলোবালি, যখন যারা আসবে মনে তাদের লিখবো, লিখেই যাব। ঘাড় গুজে দিন লিখতে লিখতে, ঘাড় গুজে রাত লিখতে লিখতে, মুছেছে দিন মুছেছে রাত, যখন আমার লিখবার হাত অসাড় হলো, মনে পড়লো সাল কি তারিখ, বছর কি মাস, সেসব হিসেব আর ধরিনি। লেখার দিকে তাকিয়ে দেখি এক পৃথিবী লিখবো বলে একটা খাতাও শেষ করিনি। অমনি হঠাৎ ঝমঝমিয়ে বৃষ্টি এলো খাতার উপর, আজীবনের লেখার উপর। বৃষ্টি এলো এই অরণ্যে, বাইরে তখন গাছের ডালে নাচছে ময়ূর আনন্দিত, এ গাছ ও গাছ উঠছে পাখি, বলছে পাখি এই অরণ্যে কবির জন্য আমরা থাকি। বলছে পাখি এই অরণ্যে কবির জন্য আমরা কোথাও হার মানিনি। কবি তখন কুটির থেকে দূরে তাকিয়ে আছে বনের পরে, মাঠের পরে, নদীর পরে, সেই যেখানে সারা জীবন বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে, সেই যেখানে কেউ যায়নি, কেউ যায় না কোনোদিনই। আজ সে কবি দেখতে পাচ্ছে সেই দেশে সেই ঝর্ণা তলায় এদিক ওদিকে ছুটে বেড়ায়, সোনায় মোরা মেঘ হরিণী, কিশোর বেলার সেই হরিণী। বাহ, দারুণ সুন্দর একটি কবিতা শুনলাম সুমন ভাইয়ের কাছ থেকে। আসলে ভাইয়ার কবিতা সবসময় আমরা মুগ্ধ হয়ে শুনি। ভাইয়ার কাছে আরেকটি অনুরোধ, সেটা হচ্ছে আমরা এই মুজিব বর্ষ উপলক্ষে নতুন একটি আবৃত্তি প্রযোজনা হাতে নিয়েছিলাম ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের পক্ষ থেকে, যেটার গ্রন্থনা ও নির্মাণ ভাবনায় আপনি ছিলেন বঙ্গবন্ধুকে কেন্দ্র করে। তো বর্তমানে আমরা আবার কবে সেই লকডাউন শেষ করে ফ্লোরে যেতে পারবো এবং স্বাভাবিক আবৃত্তি চর্চা করতে পারবো সেটি এখনো আমাদের অজানা। তো আপনার কাছ থেকে বর্তমানে যারা রয়েছে বা আমরা যারা রয়েছি তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ চাই যে এই মুহূর্তে আমরা কিভাবে আবৃত্তি চর্চাটা বা এই চর্চাগুলোকে চালিয়ে যেতে পারি, সেই সূত্রে আপনার কিছু পরামর্শ চাচ্ছি ভাইয়া। আসলে পরামর্শ দেয়াটা মানে দিতে দিতে এমন অবস্থা হয়ে গেছে আমার যে সবাই আমার কাছে খালি পরামর্শ চায়। আসলে এমন একটা সংকটকালীন অবস্থা আমরা অতিক্রম করছি, একজন আরেকজনের সংস্পর্শে যেতে পারছি না, সামাজিক সঙ্গ নিরোধ, আমরা একজন আরেকজনের কাছাকাছি হতে পারছি না। দেখছি স্ক্রিনে, দেখছি আলামিন আমার কত কাছের প্রিয় একজন, স্ক্রিনে দেখছি রিপন চৌধুরী রেগুলার কুমিল্লায় সপ্তাহে যে আমি আসি, টাউন হল মাঠে দেখা হয়ে যায়, এখানে দেখা হয়ে যায়, ওখানে দেখা হয়ে যায়। যেই স্ক্রিপ্টটার কথা তোমরা বললে বঙ্গবন্ধুকে নিয়ে, এই যে মুজিব বর্ষের বঙ্গবন্ধুর জন্মশত বর্ষ নিয়ে আমাদের কত পরিকল্পনা ছিল। বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদে মুজিব জন্মবর্ষ উদযাপন জাতীয় কমিটির অনেক পরিকল্পনা ছিল আমাদের। এবং আমার যতদূর মনে পড়ে যে করোনা না হলে এই স্ক্রিপ্টটি ঢাকায়ও মঞ্চায়ন হওয়ার কথা হয়ে গিয়েছিল, তোমাদের সঙ্গে আমি কথা বলেছিলাম। হ্যাঁ, তো সেই মুজিব উৎসবটিও বানচাল হয়েছে করোনার জন্য। কিন্তু তার মানে কি আমাদের কার্যক্রম কি থেমে যাবে? না, থেমে যাবে না। আমি বলতে চাচ্ছি যে যারা আমরা কিন্তু ফরমায়েশি কোনো কাজ করি না, যারা সংগঠন করি এই চর্চায়, আমরা কিন্তু যা কিছু ধারণ করি মানসিক ভাবে, যে বিষয়গুলোকে ধারণ করি, যে কথাগুলো বলা উচিত মনে করি, যেই কথাগুলো বলতে হবে, তাই সংগঠিত হয়ে সংগঠন করে বলি, নাটকে, কবিতায়। আমি দেখতে পাচ্ছি যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে আমার অত্যন্ত প্রিয় কলেজ থিয়েটারের নব নির্বাচিত সভাপতি। এবং এমন মজার ব্যাপার, দুঃখজনকও বটে, যে তারা যে সময়টায় দায়িত্ব পেল, প্রতিকূল একটি অবস্থায় সোহাগ শান্তনুর ভিক্টোরিয়া কলেজের থিয়েটারের সভাপতি হয়েছে এবং চমৎকার ভাবে সেই কাজটি দেখো করে ফেলছে। যখন সে সভাপতি হলো,
তার সভাপতি হওয়ার পরে যেটা হয় যে নানাজন শুভেচ্ছা জানায়, ফুলের শুভেচ্ছা জানায়, দেখা হয় আমাদের সঙ্গে। আমি আজকে এই সুযোগে বলে নিচ্ছি যে আমারও কিন্তু অন্তর্জালের মাধ্যমেই সর্বপ্রথম এই যে ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের নতুন কমিটির সভাপতিকে শুভেচ্ছা জানানোর সুযোগ হলো। তাই কলেজ থিয়েটারকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। সাবেক সভাপতিকে দেখছি, নিচে নতুন সভাপতি সোহাগ শান্তনুকে দেখছি। তো এই যে অন্তর্বর্তী মানে এরকম একটি বিরুদ্ধ পরিবেশে কলেজ থিয়েটারের নতুন কমিটি এই আয়োজনটি যে করেছে, সবাইকে যে যুক্ত করেছে, এটাই হচ্ছে চর্চাটা। রিপন যে পরামর্শের কথা বলেছে, আমার কথা হচ্ছে যে প্রতিকূল পরিবেশে যারা নিজেদের দায়িত্ব বুঝে নিয়ে কাজে যুক্ত থাকতে পারে, তারাই আসলে এগিয়ে থাকা মানুষ হয়, তারাই এগিয়ে যাবে, তারাই নতুন কিছু ক্রিয়েট করবে, নতুন নতুন ভাবনা তৈরি হবে। আমি অনেক পুরনো মানুষ, ওই জামা কাপড় রং টং করেছে, দেখো আমার যা কিছু আছে, বয়স কিন্তু 50 পার করেছি, পুরনো মানুষ। আমি তোমাদের সঙ্গে যুক্ত থাকলে পরে আমার মনে হয় যে আমার বয়স 25-এ আছে। তাই আমি তোমাদের সঙ্গে যুক্ত থাকার একটা মানে অক্লান্ত প্রচেষ্টা আমার ভেতর থেকেও থাকে। তো সেই প্রচেষ্টার সঙ্গে তোমরা যে তাল মিলাও, এই জন্য তোমাদের কাছে আমি কৃতজ্ঞতা পোষণ করছি। এবং মুজিব বর্ষের জন্য আমরা যে স্ক্রিপ্টটি করেছিলাম, আমার কথা হচ্ছে যে এই স্ট্রিমিয়ার দিয়ে এখানে যে অ্যাপসটা দিয়ে আমরা করছি, এখানে 6 জনের বেশি যুক্ত থাকা যায় না। তোমরা জুম ব্যবহার করে, হ্যাঁ, স্ক্রিপ্টটা ওই যে রিডিং পড়তে পারো, মুখস্থ করাতে পারো। জুম অ্যাপস এর মাধ্যমে নিজেরা ঘরোয়া হবে, যেটা আবার ব্রডকাস্টিং এর দরকার নেই, রিহার্সাল চর্চার মধ্য দিয়ে এটা হতে পারে। এবং পাশাপাশি ভিডিও কনফারেন্সে আমাকে যুক্ত করতে পারা হয়, যদি প্রয়োজন মনে করো আমি কথা বলতে পারি। তো এই সমস্ত অনেক রকম পরামর্শই দেয়া যায়। হ্যাঁ, সবচেয়ে বড় কথা হচ্ছে ওই রবীন্দ্রনাথের কথায়, সহায় মোর না যদি জুটে, নিজের বল না যেন টুটে। নিজের বলকে জাগ্রত রাখতে হবে। নিজেরা আলাপ আলোচনা, মোবাইল আছে, টেকনোলজি আছে, কথাবার্তা বলে যেটা করণীয় সেটাই আমরা করব, যেটার মধ্য দিয়ে আজকে অনেক অতিথিরা যুক্ত হয়েছে। আমি বলতে চাচ্ছি যে অতিথিদের কথাই আমরা আরেকটু শুনি, কবিতা শুনি, আমি আরো কথা বলবো। সুমন ভাইকে ধন্যবাদ শুভেচ্ছা জানানোর জন্য। আজকের যে 3 জন অতিথি আমাদের মধ্যে আছেন, কাজী মোস্তাক সুমন ভাইয়া, সুমন ভাইয়া এবং তুহিনুর সুলতানা আপু, সবাইকে ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমি এই পর্যায়ে তুহিনুর সুলতানা আপুর কাছে, আমি আপুর একটি কবিতা ইউটিউবে শুনেছিলাম, অনেক ভালো লেগেছিল আমার কাছে, এই জন্য আমি আবার আপু যদি সম্ভব হয়ে থাকে আমাকে সেই কবিতা যদি শুনেন অনেক খুশি হব। আমার সেই গল্পটি। ঠিক আছে, আমি সেই গল্পটি শোনাচ্ছি। ধন্যবাদ আপু। সেই গল্পটা, কবিতাটা লিখেছেন পূর্ণেন্দু পত্রিক। আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি। শোনো, পাহাড়টা আগেই বলেছি ভালোবেসেছিল মেঘকে, আর মেঘ কিভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল 26 বছরের ছোকরা, সে তো আগেই শুনেছ। সেদিন ছিল পাহাড়টার জন্মদিন। পাহাড় মেঘকে বলবে, আজ তুমি লাল শাড়ি পরে আসবে। মেঘ পাহাড়কে বললে, আজ তোমাকে স্নান করিয়ে দেব চন্দন জলে। ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী, পুরুষেরা জ্বলন্ত কাঠ। সেইভাবেই মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে, পাহাড় ছিল মেঘের ঢেউ জলে। হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের ঝগডম্ভ। ঝাঁকড়া চুল উড়িয়ে ছিনতাইয়ের ভঙ্গিতে ছুটে এলো এক ঝাঁক হাওয়া। মেঘের আঁচলে টান মেরে বললে, ওঠ ছুরি, তোর বিয়ে। এখনো শেষ হয়নি গল্পটা। বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই, কিন্তু পাহাড়কে সে কোনো দিন ভুলতে পারল না। বিশ্বাস না হয় তো চিরে দেখতে পারো, পাহাড়টার হাড় পাঁজর, ভেতরে থই থই করছে শত ঝর্ণার জল। বাহ, তুহিনুর সুলতানা আপুর কাছ থেকে অনিন্দ সুন্দর একটি আবৃত্তি শুনলাম। আসলে এই কবিতাগুলোর মাধ্যমেই আমরা আমাদের প্রাণ ফিরে পাই, আমাদের জীবন ফিরে পাই। ধন্যবাদ আপুকে, আপু আমাদের সাথে থাকবেন। এই পর্যায়ে আমরা যাচ্ছি রাশেদ ভাইয়ের কাছে। আমরা রাশেদ ভাইয়ের কাছ থেকে যদি সম্ভব হয় সৈয়দ শামসুল হকের পরাণের গহীন ভিতর থেকে যদি কোনো একটি আবৃত্তি শুনতে পেতাম। পরাণের গহীন ভিতর, আচ্ছা ঠিক আছে, দেখি।
আমারে তলব দিও, দেখো যদি দুঃখের কাফন তোমারে পিন্ধাইয়া কে অন্যখানে যাইবার চায়। মানুষ কি জানে কেন মসরায় মানুষের মন, অহেতুক দুঃখ দিয়া কেউ কেন এত সুখ পায়। নদীর জীবন কই, সেই নদী জল্লাদের মতন কেন শস্য বাড়ি ঘর জননীর শিশুরে ডোবায়। যে তারে পরাণ কই, সেই ব্যক্তি পাইকের মতন আমার উঠানে কেন নিলামের ঢোলে বাড়ি দেয়। যে পারে উত্তর দিতে তার খোঁজে দিছিয়ে জীবন, দেখা তার পাই নাই, জানা নাই কি এর উত্তর। জানে কেউ যে তুমি আমার সুখ, তুমি কি পারো আমারে না দুঃখ দিয়া। একবার দেখি না কেমন কেমন না যাইয়া তুমি পারো দেখি অপরের ঘর, অপর সন্ধান করে চিরকাল অন্য ঘর কারো। আমারে তলব দিও, দেখো যদি দুঃখের কাফন তোমারে পিন্ধাইয়া কেউ অন্যখানে যাইবার চায়। মানুষ কি জানে কেন মসরায় মানুষের মন। সৈয়দ শামসুল হকের পরাণের গহীন ভিতরে এর একটি অংশ। আমরা আবারও কমেন্টস নিচ্ছি, কয়েকটি কমেন্টস নিচ্ছি। ফাহিমা রূপা আবারও কমেন্টস করেছে, বাহ অসাধারণ, অনেক সুন্দর হয়েছে। আরো কয়েকটি কমেন্টস নিচ্ছি আমরা। এমডি জাবেদুল কমেন্টস করেছে, এক কথায় অসাধারণ। জামাল উদ্দিন স্যার, তিনি কুমিল্লা সরকারি কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর, তিনি লিখেছেন, চমৎকার আয়োজন, ভালো লাগছে। আমরা আবারও যুক্ত হচ্ছি তুহিনুর সুলতানা আপুর সাথে। চলে যাব কবিতায়। হ্যাঁ আপু, সরাসরি আমরা কবিতাতে চলে যাই। ঠিক আছে, আপু তার আগে ভালোবাসাবাসী কবিতা। হ্যাঁ আপু, একটি কমেন্টস নেই। কবি খলিলুর রহমান শুভ্র, তিনি পেশায় শিক্ষক, একটি কলেজে পড়ান। তিনি লিখেছেন, তুহিনুর সুলতানাকে প্রথম শুনছি, বেশ ভালো লাগছে। ধন্যবাদ, ধন্যবাদ। আপনাদের ভালো লাগাই আমাদের অনুপ্রেরণা। রিপন। হ্যাঁ জি আপু, আপনি শুরু করেন। ঠিক আছে, আমি আবার নির্মলেন্দু গুণেরই একটা ভালোবাসার কবিতা দিয়ে শুরু করছি। শুধু তোমার জন্য, নির্মলেন্দু গুণের। কতবার যে আমি তোমাকে স্পর্শ করতে গিয়ে গুটিয়ে নিয়েছি হাত, সে কথা ঈশ্বর জানেন। তোমাকে ভালোবাসার কথা বলতে গিয়েও কতবার যে আমি সে কথা বলিনি, সে কথা আমার ঈশ্বর জানেন। তোমার হাতের মৃদু কড়া নাড়ার শব্দ শুনে জেগে উঠবার জন্য দরজার সঙ্গে চুম্বকের মতো আমি গেঁথে রেখেছিলাম আমার কর্মযুগল। তুমি এসে আমাকে ডেকে বলবে, এই ওঠো, আমি আমি আর আমি একে শুনলাম, এমতো উল্লাসে নিজেকে নিক্ষেপ করব তোমার উদ্দেশ্যে। ঠিক এরকম একটি দৃশ্যের কথা কতবার যে আমি মনে মনে কল্পনা করেছি, সে কথা আমার ঈশ্বর জানেন। আমার চুল পেকেছে তোমার জন্য, আমার গায়ে জ্বর এসেছে তোমার জন্য। আমার ঈশ্বর জানেন আমার মৃত্যু হবে তোমার জন্য। তারপর অনেক দিন পর একদিন তুমিও জানবে আমি জন্মেছিলাম তোমার জন্য, শুধু তোমার জন্য।
ধন্যবাদ। ধন্যবাদ আপু, আপু। খুবই ভালো লাগলো। এ পর্যায়ে আমরা আপনার কাছ থেকে একটু জানতে চাই, আপনি আমরা জানি আপনি যেই পেশাটিতে যুক্ত আছেন, নিউজ প্রেজেন্টার, বিশেষ করে বিশ্ববিদ্যালয় পড়ুয়া সৃজনশীল অনেক ছেলে মেয়েদের স্বপ্ন থাকে এই পেশাটিতে যুক্ত হবার। তো তাদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলেন, পরামর্শমূলক কিছু কথা শুনতে চাই আপনার কাছ থেকে। আমরা জানি আপনি এই বিষয়ে ক্লাস সহকারী নিয়ে থাকেন। তো এই মুহূর্তে আমাদেরকে যারা দেখছেন তাদের উদ্দেশ্যে, আগ্রহী যারা আছে তাদের উদ্দেশ্যে যদি কিছু পরামর্শমূলক কথা বলেন। পরামর্শ হচ্ছে, হ্যাঁ, এটা খুব ভালো একটা মানে ইচ্ছা বলবো। আমি যেমন খুব ছোটবেলা থেকে আমি এটা খুব পছন্দ করতাম, মানে নিউজ প্রেজেন্ট করা। আমার মনে হতো যে বাসায় সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে দেখা হয় নিউজটা। সো ওখান থেকেই কিন্তু আমার নিউজ প্রেজেন্টেশনের আগ্রহটা জন্মেছে। তো এরকম ভাবে স্বাভাবিকভাবেই যারা দেখেন বাসায়, যে নিউজ জিনিসটাকেই সবাই খুব আগ্রহ সহকারে দেখে। আমার মনে হয় একটা নাটক, আমি কিন্তু মানে ইউটিউবে এখন তো অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, বা নাটকটাকেও আমি কন্টিনিউ করতে পারি না, বাট একটা সংবাদ আমার কিন্তু প্রাত্যহিক জীবনের সাথে যুক্ত। তো এটা ভালো লাগাটাই কিন্তু সবচেয়ে মানে ভালো লাগার জায়গাটা অনেক বেশি। মানুষের এটা প্রতি আগ্রহ থাকাটাও খুব স্বাভাবিক, সবার খুব আগ্রহ থাকে। আমি যেটা বলবো, যদি কেউ নিউজ প্রেজেন্টার হতে চায়, প্রথমে আমি এই কথাটা এর আগেও একবার আমি বলেছি, অবশ্যই তাকে সাবলীল বাচনভঙ্গি থাকতে হবে। তার সাথে দর্শকের একটা আদান প্রদানের জায়গাটা তৈরি করতে হবে তার ফেশিয়াল এক্সপ্রেশনের দ্বারা। তার চোখ, তার মুখ এবং তার ভয়েস, এই তিনটা জিনিস দিয়ে তাকে দর্শকের সাথে যুক্ত হতে হবে। একটা সংবাদ অনেকগুলো চ্যানেল প্রচার করে, কিন্তু দর্শকের হাতে থাকে সেই রিমোটটা, যে রিমোটে আছে 24টা বাটন 24টা চ্যানেলের জন্য। তাহলে আমি আমার দর্শককে শুধুমাত্র 71-এর জন্যই কিভাবে বসিয়ে রাখবো, সেই জায়গাটা সম্পূর্ণ আমার উপর নির্ভর করে। আর সেই জায়গাটা যদি আমাকে তৈরি করতে হয়, আমাকে যেটা করতে হবে, আমাকে সেই সংবাদটা সম্পর্কে পুরোপুরি জানতে হবে, পুরোপুরি জ্ঞান থাকতে হবে সেই সংবাদটা সম্পর্কে। কারণ সংবাদ হচ্ছে এমন একটা জিনিস যেটা প্রাত্যহিক জীবনে যে কোনো সময় ঘটছে, এবং প্রতিদিনের ঘটনাগুলো, ঘটে যাওয়া জিনিসগুলোই কিন্তু আমরা মানুষের কাছে পৌঁছে দেওয়াটাকেই সংবাদ বলা হয়, তাই তো? তো এই জায়গাটাতে আমাদের অনেক কিছু মানে শিক্ষণীয় আছে, অনেক কিছু আমাদের করণীয় আছে, এবং আমাকে নিজেকে পুরোপুরি প্রস্তুত করে নিতে হবে ওই জায়গাটায় আমাকে বসার জন্য। আদান প্রদানের জায়গাটা, এটা কিন্তু শুধুমাত্র তার উপর ডিপেন্ড করছে, তার সেই ফেশিয়াল এক্সপ্রেশনে, তার ভয়েস কোয়ালিটি দিয়েই কিন্তু সেই জায়গাটাকে ধরে রাখতে হবে। আপু, আমরা একটু জানতে চাই এই জায়গাটা থেকে প্রতিবন্ধকতা গুলো সম্পর্কে, যদি কিছু প্রতিবন্ধকতা সম্পর্কে যদি বলেন। প্রতিবন্ধকতা আসলে যেগুলো আমি বলবো, সেটা হচ্ছে যে একটা নিউজে কিন্তু 24 ঘন্টার একটা নিউজ চ্যানেলেও কিন্তু 24টা নিউজ প্রেজেন্টারকে দিয়ে নিউজ পড়ানো হয় না। সেখানে কিন্তু নিউজ পড়ানো হয় প্রতিদিন একটা শিডিউলের মধ্যে হয়তো বা 7 জন প্রেজেন্টার থাকছেন, ঠিক আছে? এই 7 জন প্রেজেন্টারকেও কিন্তু করতে হচ্ছে সপ্তাহে 3 থেকে 4 দিন। তো আমাদের এটা ভাবতে হবে, আমাদের এখন যেটা সমস্যা হয়েছে, আমরা একটা মানে জায়গাকে অনেকে পছন্দ করছি, যেটা আমাদের জবের ক্ষেত্রে হচ্ছে, অপরচুনিটি গুলো কমে যাচ্ছে, ঠিক সেম এই জায়গাটাতে, ঠিক আছে? তো কোনো চ্যানেলই কিন্তু 24 ঘন্টার একটা নিউজ চ্যানেলও কিন্তু 24টা ঘন্টার জন্য 24টা নিউজ প্রেজেন্টারকে রাখবেন না। তো এই জায়গাটা আমাকে মাথায় রাখতে হবে যে আমাকে সেই কোয়ালিটিটাতে আসতে হবে। আর প্রতিবন্ধকতা আমি আসলে যেটা বলবো, আমার মনে হয় যে কোয়ালিটিটা বড় জিনিস, সেটা যদি থাকে আমার মনে হয় প্রতিবন্ধকতাটা সেরকম হওয়ার কথা না। আর কিছু জিনিস আছে, সেটা তো আমাদেরকে মেনে নিয়ে এই জায়গাগুলোতে কাজ করতে হবে। যেমন অনেক সময় দেখা যাচ্ছে রাত 1টায় আপনাকে নিউজ পরিবেশন করতে হবে, সেই মন মানসিকতা আপনাকে থাকতে হবে। তো আমাদের যেটা হচ্ছে, এখনো পরিবার থেকে সেই প্রতিবন্ধকতাগুলো তৈরি হচ্ছে।
আমি যদি আমার জীবনের একটা গল্প বলি, সবাই খুব ভালোভাবে বুঝবেন। আমার বিয়ে হয় 19 বছর বয়সে। আর আমার ফ্যামিলিতে ওরকম মানে খুবই কনজারভেটিভ একটা ফ্যামিলি ছিল। তো সেখান থেকে আমি কখনো কিন্তু নিউজ প্রেজেন্টার খুব সহজে হতে পারিনি। হ্যাঁ, আমাকে যেটা করতে হয়েছে, আমার নিউজ প্রেজেন্টেশনে আসার জন্য আমাকে পুরোপুরি তৈরি হতে হয়েছে, একদম মানে নিজের জায়গা থেকে। তা আমার মনে হয় এখন পর্যন্ত আমার কাছে যেটা প্রতিবন্ধকতা মনে হয়, আমাদের পরিবারের দিক থেকে এই প্রতিবন্ধকতাগুলো। কারণ মিডিয়া সম্পর্কে সবার একটা, এখনো পর্যন্ত মিডিয়া সম্পর্কে সবার খুব মানে আপামর একটা ধারণা যে ইটস নট এ গুড প্লেস ফর ফিমেল। আর ছেলেদের জন্য সেরকম কোনো প্রতিবন্ধকতা আমি দেখি না। তবে হ্যাঁ, চ্যানেলগুলোতে কিছু প্রবলেম আছে। প্রবলেম আমি ঠিক বলবো না, চ্যানেলগুলোর কিছু দর্শকের যে গ্রহণযোগ্যতা, সেই জায়গা থেকে চ্যানেলগুলোকেও চিন্তা করতে হয়। তো সেখানে দেখা যাচ্ছে যে একটা মেইলের জায়গায় একটা ফিমেল যখন নিউজটা প্রেজেন্ট করেন, এটার দর্শকের গ্রহণযোগ্যতার কারণেই কিন্তু চ্যানেলগুলো ফিমেলকে সেখানে প্রায়োরিটি দিচ্ছেন। সো আমার মনে হয় এর বাইরে আমি আর কোনো প্রতিবন্ধকতা দেখছি না। যোগ্যতা থাকলে আসলে আটকে রাখাটা মুশকিল। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত হয়তো আটকে রাখা যায়, কিন্তু সত্যিকার অর্থে কারো ভেতরে যদি সেই যোগ্যতাটুকু থাকে, দক্ষতাটা যদি থাকে, তাহলে খুব বেশি সময় কাউকে আটকে রাখা যায় না, সে বেরিয়ে আসবেই, যে কোনো ভাবেই বেরিয়ে। হ্যাঁ আপু, মানে খুব ভালো লাগলো আপনার পরামর্শমূলক কথাগুলো। আবারও আপনার সাথে আমরা যুক্ত হব। এই পর্যায়ে আমরা রাশেদ ভাইয়ার সাথে যুক্ত হচ্ছি। তার আগে আমরা একটি কমেন্টস নিচ্ছি। সোহাগ মিয়া কমেন্টস করেছে, সম্মানিত উপস্থাপক, আজ আমাদের যে সকল প্রিয়, বিশেষ করে কাজী মাহতাব সুমন, রাশেদ হাসান ভাইয়া, মানে অর্থাৎ আপনাদের যত কবিতা ওনাদের প্রিয় তা শোনাবার অনুরোধ করছি। অর্থাৎ আপনাদের প্রিয় কবিতা, আপনার আর সুমন ভাইয়ার প্রিয় কবিতা, মানে আপনার আপনার কাছ থেকে আপনার একটি প্রিয় কবিতা তাহলে আমরা এখন শুনি। ধন্যবাদ আলামি। আমি আবারও এই অনুষ্ঠানের মধ্য দিয়ে কুমিল্লার সকল আবৃত্তি সংগঠন, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সদস্যভুক্ত যারা রয়েছে, তাদের সকলের প্রতি আমার ভালোবাসা, শুভেচ্ছা জানাই। এবং একই সাথে বাংলাদেশের সকল আবৃত্তি শিল্পী, আবৃত্তি কর্মী, আবৃত্তি সংগঠনের যে মানুষগুলো রয়েছে, আমাদের একই পরিবারের মানুষ, তাদের সবার প্রতি আমার ভালোবাসা জানাই। যারা সাংগঠনিক চর্চার সাথে আমরা যুক্ত আছি, তারা এইটুকু মনে রাখতে হবে, আমাদের কাজগুলো চালিয়ে যেতে হবে। একটা স্থবির সময় এসেছে, নতুন প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের কাজ চালিয়ে যেতে হবে, কোনোভাবে স্থবির হয়ে যাওয়া যাবে না। আমরা অতীতেও অনেক রকম পরিস্থিতি মোকাবেলা করে আমরা আমাদের জায়গাটুকু ধরে রেখেছি। আজকেও এই পরিস্থিতির মতো করেই নিজেদেরকে বদলে নিয়ে আমরা আমাদের নতুন জায়গা তৈরি করে নেব। এটা নতুনভাবে আমাদের ভেবে কাজটি দাঁড় করাতে হবে। আমি এবারে পড়তে চাই রফিক আজাদের একটি কবিতা, ছোট্ট কবিতা, সেটি আমি সবার সামনে উপস্থাপন করতে চাই। যদি ভালোবাসা পাই, আবার শুধরে নেব জীবনের ভুলগুলি। যদি ভালোবাসা পাই, ব্যাপক দীর্ঘ পথে তুলে নেব ঝোলাঝুলি। যদি ভালোবাসা পাই, শীতের রাতের শেষে মখমল দিন পাব। যদি ভালোবাসা পাই, পাহাড় ডিঙাবো আর সমুদ্র সাঁতরাবো। যদি ভালোবাসা পাই, আমার আকাশ হবে দ্রুত শরতের নীল। যদি ভালোবাসা পাই, জীবনে আমিও পাবো মধ্য অন্তমিল। যদি ভালোবাসা পাই, আবার শুধরে নেব জীবনের ভুলগুলি। যদি ভালোবাসা পাই। ধন্যবাদ। ধন্যবাদ ভাইয়া। এই পর্যায়ে আমরা আরো একটি কমেন্টস নিচ্ছি। কলকাতা থেকে রীতা সেন গুপ্তা, তিনি কমেন্টস করেছেন,
আমিও ওনার কবিতা শোনার ইচ্ছা। খুব রীতা সেনগুপ্তা তিনি একটু কবিতা আরেকটি কমেন্টস করেছেন, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আমরা যুক্ত হচ্ছি আবার আমাদের আজকের উপস্থাপক রিপন চৌধুরীর সাথে। রিপন। হ্যাঁ ভাই, রাশেদ ভাইয়ের কবিতা শুনে শুধুই মুগ্ধ হলাম, এর বাহিরে কিছু বলার নেই। এত সুন্দর কবিতা, অসাধারণ ভাইয়া। তো ভাইয়াকে অনেক অনেক কৃতজ্ঞতা। রিপন, আমি একটু বলি, আসলে এই যে আবৃত্তি করছি, কবিতা পড়ছি, এই সবকিছুর মধ্য দিয়ে কিন্তু আমরা নিজেদের মধ্যে একটা সম্পর্কের জায়গা, সংযোগের জায়গা তৈরি করছি। এই যে আজকে কুমিল্লার সাথে চট্টগ্রাম, যেটা শুরুতেই সুমন ভাই বললেন, এই যে চট্টগ্রাম, এই অনুষ্ঠানটিতে কলকাতা থেকে একজন মানুষ একটি মন্তব্য করেছেন, হ্যাঁ, তিনি তার ভালো লাগার কথা প্রকাশ করেছেন। এই যে আমরা মিলে যাচ্ছি, আবৃত্তি শিল্পের প্রকাশের মধ্য দিয়ে আমরা কিন্তু মানুষকে নিয়ে একটা জায়গা, একটা গণ্ডি তৈরি করছি, এবং এর মধ্য দিয়ে আমাদের নিজেদের অস্তিত্ব নতুন করে তৈরি করবার চেষ্টা করছি। কারণ এই সময়টা যদি আরো 6 মাস যায়, আরো 1 বছর যায়, তাহলে আমাদের অস্তিত্ব কি বিলীন হয়ে যাবে? আমরা আবার যদি 1 বছর লেগে যায় মঞ্চে গিয়ে দাঁড়াতে, মিলনায়তনপূর্ণ দর্শক পেতে, তাহলে কি আমরা কাজ বন্ধ করে দিব? আরেকটি বিষয় কি, আমি যাই করি না কেন, আমি নাটক করি, আমি কবিতা পড়ি, আমি গান করি, এর সবচেয়ে বড় জায়গাটা হচ্ছে কিন্তু নিজের বোধের জায়গা। একটি শিল্পী তখনই একটা মাত্রা ছাড়িয়ে যায় যখন তার ভেতরের বোধের জায়গাটি অনেক বেশি সমৃদ্ধশালী হয়। এই সময়টাকে কাজে লাগিয়ে আমরা কিন্তু নিজেদের সে পড়াশোনার জায়গাটুকু চালিয়ে যেতে পারি। নিজের যে উন্নতির ঘটানোর জায়গাটি, নিজের ভেতরের যে বোধের জায়গাটি, সেটি নতুন ভাবে আমরা তৈরি করতে পারি। যদি আমরা এই সময়টা একটা পড়াশোনার মধ্য দিয়ে নিজেকে নতুন করে তৈরি করে নেয়ার কাজটি করে নিতে পারি, এটিও একটি বড় প্রাপ্তি ঘটবে কিন্তু আমাদের। এই কাজটি আমাদের করে নিতে হবে। আমি জানি না সুমন ভাই আছে, সুমন ভাই একমত হবেন কিনা। পুরোপুরি একমত, এবং আমি আসলে আক্রান্ত আজকে। সবাই এত ভালোবাসার কবিতা পড়ছে, প্রেমের কবিতা পড়ছে, খুব ভালো লাগছে আসলে। হ্যাঁ, খুব ভালো লাগছে, কারণ আমাদের একটা মাঝে মাঝে মনে হয় আর কি, যে মনে হয় যে সবকিছুই বিরুদ্ধ সময়ে খালি শুধুই চিৎকার করতে হবে, প্রতিবাদ করতে হবে। আসলে প্রেম বা ভালোবাসা মানুষের মধ্যে একটা শক্তি তৈরি করে, ভালোবাসা দিয়ে জয় করতে হবে সবকিছু। হ্যাঁ, তো আমি বলছিলাম আর কি, যে রাশেদের কথা বলতে মানে ভালোবাসার অনেকগুলো লাইন গুনগুন করছে, এবং আমি বারবার মিলাচ্ছি। মানে আসলে আমরা তো যে কোনো অবস্থান থেকেই মানে মুহূর্তের বাস্তবতাটাকে নিয়ে ওই জায়গাটুকু কানেক্ট করার চেষ্টা করি আমরা। রাশেদ যে কথাগুলো বলছিল, এর আগে তুহিনুর যে কথাগুলো বলবো, আমি একটা কথা কোট করেছি, যে কোনো কিছুকেই আসলে যার সত্যিকার অর্থেই যার দক্ষতা আছে, সামর্থ্য আছে, তাকে সাময়িক হয়তো কেউ আটকে রাখতে পারে, কিন্তু দীর্ঘদিন তাকে আটকে রাখা যাবে না। সবাই মিলে তাকে চেপে ধরতে চাইলেও দক্ষতা সমাজের প্রয়োজনে, জীবনের প্রয়োজনে, মানুষের প্রয়োজনেই কিন্তু বেরিয়ে আসবে। হ্যাঁ, যে যারা প্রোডাক্ট বানায় বিশ্বে, বিভিন্ন একই ব্র্যান্ড, বিভিন্ন একই জিনিস, একই ম্যাটারের যেসব প্রোডাক্ট আমরা ব্যবহার করি, দেখবে যে অনেক প্রোডাক্ট আছে দামে কম, হ্যাঁ, তারপরে হচ্ছে যে কি বলে যে ব্যাপক আছে, বাজারে প্রচুর চলছে, কিন্তু তারপরেও কিন্তু সামর্থ্য হলেই মানুষ কিন্তু সবচেয়ে ভালোটা খোঁজে, মানে খুঁজে বের করে নেয় যেটা ভালো। তো আমি সেই ওই যে প্রতিবন্ধকতা বা এই সমস্ত বিষয়গুলোর সঙ্গে সবার, তুহিনুরের কথা শুনছিলাম, রাশেদের কথা শুনছিলাম, এবং ভাবছিলাম, এবং ভেবে ভেবে মনে হলো যারাই শ্রোতারা আছে, যুক্ত হচ্ছে, আমরা কোনো না কোনো ভাবে সমমনোভাবাপন্ন মানুষরাই কিন্তু যুক্ত হয়ে যাই এবং যুক্ত থাকি, এবং এই যুথবদ্ধতার মধ্য দিয়েই আমরা এগিয়ে যাই, বিকশিত হই। এটাই সাংগঠনিক চর্চা, এটাই ফোরামগত চর্চা, একক সংগঠন, ফোরাম, বৃহত্তর প্ল্যাটফর্ম, দেশে বিদেশে যুক্ত হয়ে যাওয়া। ওই মানুষগুলোর সাথেই আসলে সম্পর্কগুলো থাকে শেষ পর্যন্ত, যারা চিন্তা ভাবনায় কথা বলি সুমন ভাই, শঙ্খ ঘোষের ওই লাইন কবিতার আয় আরো বেঁধে বেঁধে থাকে। আবার যদি রবীন্দ্রনাথের কথা বলি, যে মুক্ত করো হে সবার সঙ্গে, যুক্ত করো হে বন্ধ, মানে এটাই করতে হবে এখন আমাদের। মানসিক ভাবে আমাদের আরো বেশি নিবিড় হতে হবে, একত্রিত হতে হবে। আরে ভালোবাসার কথা শুনতে শুনতে আমার মনে হচ্ছিল ওই একদম আরেকজন প্রেমিক কবির, সে অনেক বিপ্লবী কবিতাও লিখেছে, তো প্রেমিকরাই বিপ্লবী হয়,
আবু জাফর ওবায়দুল্লাহ, কিংবদন্তির কথা বলছে যিনি লিখেছেন, উনি আবার বলেন কি, উনি বলেন লোকে বলে ভালোবাসা সোনার পাথর বাটি, তবু আমি ভালোবাসি, ভালোবেসে স্বাদ মেটে নাই, যে নারী ফেরালো মুখ, যে অধরে গোলাপ ফুটেছে, দুজনারই কাছে ঋণী, আরো ঋণ করে যেতে চাই। লোকে বলে ভালোবাসা সোনার পাথর বাটি। মানে তোমার আমাদের ভিতরে যখন এই প্রেমিক সত্তাটি যতদিন জীবিত থাকবে, জীবনের সাথে যুক্ত হওয়ার আকাঙ্ক্ষাও তত বেশি থাকবে এবং কর্মকাণ্ড তত বেশি চলবে, বিকশিত হবে। আচ্ছা, আমি একটা কবিতা শুনাই। আমি একসময় কবিতা লেখার চেষ্টা করতাম। আজকে ওই ভালোবাসা এবং প্রেমের মধ্য দিয়ে অনেক পুরনো মেমোরি, সবসময় কিন্তু প্রেমের কবিতাই লিখতে চেষ্টা করতাম। হ্যাঁ, এটা মনে হয় আমাদের প্রবণতা ছিল যে সময় করছি। আমি একবার ইয়েতে যাচ্ছি, এই ভারত ভ্রমণে, কত বছর হাওড়া থেকে। এটা এখন থেকে ধরো কমপক্ষে 21-22 বছর আগে, মানে 89-90 বছর আগে। হ্যাঁ হ্যাঁ, একদম। আমার এখন বয়স যদি হয় যত বছর, ওর থেকে ওটা মাইনাস করে দিলে আমার তো 30, এটা যাবে না, এটা এক জায়গায়। ওইখানেই আছি, এখন ওখানেই আছি। আপনি তো ডিক্লেয়ার করে দিলেন 50। ডিক্লেয়ার করে দিলাম, এটা হচ্ছে শারীরিক বয়স, মানসিক তো ওখানেই আছি। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে ভারত ভ্রমণে কলকাতা গিয়ে হাওড়া স্টেশন থেকে একটা ট্রেনে চেপেছি। ট্রেনটার নাম হচ্ছে করমণ্ডল এক্সপ্রেস, এখনো চলে। সেটা চেন্নাই যায়, ট্রেনটা হাওড়া থেকে চেন্নাই যায়। তো সেই ট্রেনে চাপলাম রাতের বেলা। প্রায় 1.5 দিনের জার্নি ছিল তখন সেটা, চেন্নাই পর্যন্ত যাওয়া। পরের দিন বিকেল বেলা, গোধূলির আগ মুহূর্তটাতে একটা স্টেশনে ট্রেনটা দাঁড়ালো। কিছুক্ষণ সময় নেবে। এটা হচ্ছে বিশাখাপট্টনম নামে একটা স্টেশন, কেরালা, এরপরই তামিলনাড়ু ঢুকবে। সেখানে 3টা নদী, লোকের সঙ্গে কথা বলে আমি জানলাম, বা ওই যে ঘোষণা হচ্ছিল দেখে পড়ে একটু জানলাম যে এখানে কি 3টা নদী দেখা যাচ্ছে একসঙ্গে মিলেছে। আমাদের চাঁদপুরের মেঘনা, ডাকাতি আর পদ্মার যে মোহনা, ওরকম ওখানেও একটি মোহনা আছে। 3টা নদী মিলেছে, এটা হচ্ছে কৃষ্ণা, কাবেরী, গোদাবরী, এই 3টা নদী মিলেছে। আমি ট্রেনটা বন্ধ, এমন সময় সেখানে আমার সামনে ফ্রন্ট একদম মুখোমুখি সিটে একটা মেয়ে এসে উঠল। পোশাক আশাককে দেখে মানে একটা গ্রামীণ ওই এলাকার পোশাক, মানে তামিল মেয়ে, কালো, এবং তার পায়ে স্যান্ডেল নেই। সে পায়ের মধ্যে অসংখ্য মেটালের অনেক অলংকার পরে রয়েছে, কানে বড় বড় দুল। আমার এগুলো মনে আছে, সিলভার কালার একটা ঘাগরা পরা, চলি পরা, ওই ড্রেস। সে বসে, আমি আর নদীর পানির দিকে তাকিয়েছিলাম। ওই মেয়েটা বসে জানালায় এভাবে হাত ঠেস দিয়ে পানির দিকে তাকিয়ে আছে। সূর্যটা তখন অস্ত যাচ্ছে। আমি হঠাৎ ওই মেয়েটার চোখের দিকে তাকিয়ে আমার ঘোর লেগে গেল। পানির থেকে সূর্যের আলোর রিফ্লেকশন হচ্ছে ওর চোখে। আমি মানে কোথায় কেমন যেন সম্মোহিত হয়ে গেলাম। এবং এরপর আরো 3-4 ঘন্টা গেছে জার্নিটা চেন্নাই পর্যন্ত আসতে আসতে। আমার ইচ্ছে হয়েছিল তার সঙ্গে কথা বলি, কিন্তু ও যে কথা বলছে দেখলাম যে পুরোই তামিল ভাষা। আমি সেই কথা ওর সঙ্গে বলতে পারবো না, কমিউনিকেটও করতে পারবো না, সাহসও পাচ্ছিলাম না। তখন আরো বয়স কম, কিভাবে। তারপর চলে এলাম, চেন্নাই গেলাম। তারপর দেশে ফিরে এসেও আমার ওই ঘোর কাটে না। আমি একদিন কলম নিয়ে লিখলাম, পড়ছিলাম বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা। ওখানে একটি লাইন, পথিক তুমি কি পথ হারাইয়াছো। আমার মধ্যে ওরকম একটা ক্রিয়া হলো, ঠিক এইভাবে কাগজে লিখলাম। আমি সেটা একটু শোনাচ্ছি। আমার লিখে কবিতা হয়েছে কিনা জানি না, নামও লিখলাম, এটা করমণ্ডল এক্সপ্রেস। তাহাকে বলিয়াছিলাম কৃষ্ণার তীরে, গভীর মগ্নতায় তখন কৃষ্ণ নয়নোদয়, যেন জলের ভাষা খুঁজিয়া ফিরিতেছিল। তাহার দীর্ঘ আলুলায়িত কেশ বাতাসের উৎসাহ পাইয়া আমার গণ্ডদেশ স্পর্শ করিল। আমি বলিলাম, এই যে শুনিতে পাইতেছেন। যুগল ভরুদ্বয় ঈষৎ কুচকাইয়া উঠিল। অবশ্য বড়ই সামান্য সময়। অতঃপর আরব্য রজনী যেন চোখ ফিরাইল কৃষ্ণার জল হইতে আমার চোখে। জীবনানন্দ বাবুর বনলতা সেন আমি পড়িয়াছিলাম বটে, রূপালী পর্দায় দেখিয়েছিলাম ক্লিওপেট্রার চোখ, কিন্তু সেই মুহূর্ত হইতে
উহারা আজন্মের ন্যায় বিস্মৃত হইল, মানুষ পটে জাকাইয়া বসিল সেই চোখ, যেথায় সজল চিত্র আঁকিয়াছে কৃষ্ণার মগ্ন জলের ভাষা। আমি তলাইয়া গেলাম, অথচ সন্তরণ পটু আমি শৈশবেও বহুবার ভাসিয়াছি রাক্ষসী পদ্মার জলে। সেই আমি তলাইয়া গেলাম, বাল্য শিক্ষা কোনো উপকারেই আসিল না। তাহার সুললিত কণ্ঠস্বর হইতে রবিশঙ্কর ঝঙ্কৃত হইল। আমাকে বলিতেছেন আমি ভাষা হারাইয়া ফেলিলাম। কৃষ্ণা কৃষ্ণা তখন বহু দূরের পথ, তার লাল জল আর দৃষ্টি গোচর হয় না, শুধু একটানা ছিকছিক ছিকছিক ঝমঝম ঝমঝম। গন্তব্যে পৌঁছিয়া গেল ট্রেন, তাহার চোখে তবু মগ্ন জলের ভাষা, কৃষ্ণার ঢেউ। আমি ভিনদেশী পদ্মার ছেলে, মোহনায় দেখা হইবে ভাবিয়া ফিরিয়া আসি। আমার ভ্রমণ শেষ, করমণ্ডল। সেই যে ভ্রমণ শেষ বললাম, আমার মনে হয় সেখান থেকেই ভ্রমণটা শুরু হয়েছিল। তারপর এই ভ্রমণেই আছি, যতদিন জীবিত আছি থাকবো এই পৃথিবীতে, এরকম ভ্রমণেই যাবে সুন্দর মুহূর্তগুলোর মধ্য দিয়ে। ধন্যবাদ ভাইয়া, অসাধারণ আপনার এই কবিতাটি কয়েকবার, আমার খুব ভালো লাগে। আমরা দুটি কমেন্ট দিচ্ছি। আমাদের একজন প্রিয় মানুষ, বিশিষ্ট আবৃত্তি শিল্পী সাদাত হোসেন নিপু, তিনি মন্তব্য করেছেন, যুক্ত আছি, ভালো লাগছে, সবাইকে শুভকামনা। ভাইয়া আপনাকে অনেক মানুষ, নিপু ভাই যুক্ত আছে দেখে আমারও ভালো লাগছে মন্তব্যের জন্য। আমরা আরো একটি কমেন্টস নিচ্ছি কলকাতা থেকে, আমাদের একজন প্রিয় মানুষ অশোক কুমার সেনগুপ্ত, তিনি মন্তব্য করেছেন, খুবই সুন্দর হচ্ছে। ধন্যবাদ আপনাকে মূল্যবান মন্তব্যের জন্য। আমরা সরাসরি যুক্ত হচ্ছি উপস্থাপক রিপন চৌধুরীর কাছে। রিপন। হ্যাঁ, ধন্যবাদ ভাইয়া। আসলে আমাদেরও আজকের সময় ঠিক শেষ প্রান্তে চলে এসেছি। তো আমি আজকের যেই তিমির বিনাশিয়া উচ্চারণ, সেই পর্বে যারা আজকের অতিথি হিসেবে ছিলেন, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম সম্পাদক কাজী মাহতাব সুমন ভাই, আমাদের সকলের প্রিয় ভাইয়া। রয়েছেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম সম্পাদক রাশেদ হাসান ভাই, এবং ৭১ টিভির সংবাদকর্মী এবং আবৃত্তি শিল্পী তুহিনুর সুলতানা আপু। সকলকে শুভেচ্ছা আমাদের ভিক্টোরিয়া কলেজ থিয়েটার পরিবারের পক্ষ থেকে। আমরা আশাবাদী এই ঘোর অন্ধকার কেটে যাবে, আমরা আবার নতুন সূর্যের মাধ্যমে নতুন আলোতে আমরা ফিরে আসব, সেই প্রত্যাশা। আমি এই পর্যায়ে যুক্ত করে নিচ্ছি আমাদের লাইভে ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের বর্তমান সভাপতি সোহাগ শান্তনুরকে। আমি সোহাগ শান্তনুরকে অনুরোধ করব আমাদের আজকের এই পর্বটি সকলকে কৃতজ্ঞতা জানিয়ে এই সমাপনী করার জন্য। ধন্যবাদ বিপুল চৌধুরীকে আজকের লাইভে যুক্ত হওয়ার জন্য। আমাদের তিনজন অতিথিকে ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের পক্ষ থেকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আরো কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের এই লাইভটির পিছনে থেকে এই আয়োজনকে সার্থক করার জন্য যারা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন, আমাদের ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের প্রধান উপদেষ্টা জনাব মশিউর রহমান ভূঁইয়া স্যার, শিক্ষক উপদেষ্টা নীলুফা সুলতানা ম্যাম এবং আমাদের কবিরউদ্দিন স্যার। আরো আমি বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ার হোসেন আলম ভাইয়ের প্রতি, যিনি আমাদের এই আয়োজনের পিছনে থেকে সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছেন, আমাদের উৎসাহ দিয়ে যাচ্ছেন। আমি এই পর্যায়ে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান এখানে। শুভরাত্রি। ধন্যবাদ আপনাদেরও। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন।